আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। Okay, so we so far have 5 participants. কি অবস্থা সবার? স্যার এই তো এখনকার সময় যেরকম হওয়ার কথা। আমার অডিও খুব আস্তে আসছে। What about the others? কেউ একটু কথা বলো, মানে আমি বুঝতে পারছি না আস্তে আসছে কেন। এটা কোনো স্পেসিফিক ডিভাইসের সমস্যা নাকি আহ, সব ডিভাইসের সমস্যা হচ্ছে? আচ্ছা, এখানে তো অনেকেই আছেন, কথা বলেন। টিপু সুলতান ভাই আছে। এখন ঠিক আছে। তাহলে আমার এই জায়গায় সমস্যা মনে হয়, যে মানে সমস্যা হয়েছিল এখন আর এখন কি। ঠিক আছে, এখন ঠিক আছে। আমার মনে হয় ওই অডিও প্লাগে সমস্যা ছিল আমার। জি স্যার। তারপর কি অবস্থা সবার? ওকে, এখন যেরকম থাকার কথা সেরকমই আছে, বাট স্টিল। আমার অবস্থা হচ্ছে, আমি একটা মানে ক্লাস করতেছি এলডিপি, যে সরকারি যে প্রজেক্ট আছে গ্রাফিক ডিজাইনে ক্লাস করতেছি। এখন ক্লাস ছিল, তাদেরকে বলে বের হইয়া আপনার ক্লাসে জয়েন করলাম। ওরা কি শেখাচ্ছে? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে, মানে ওরা সরকারি ভাবে এলডিপি, মানে হচ্ছে লার্নিং এন্ড টার্নিং প্রজেক্ট আছে একটা। মানে ওরা ব্যবহার করে কি? ফটোশপ? ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাই। ওকে, ভালো। মানে লার্নিং এর কোন ফেজে আছো? এখন আমাদের 25 ডেজ হয়ে গেছে, মানে 50 ডেজ মোট। তো আচ্ছা, হাফওয়ে থ্রু। হ্যাঁ লার্নিং আউটকাম আউটকাম কেমন সো ফার? স্যার, ভালোই, মোটামুটি ভালোই শিখতেছি আর কি। ওকে, দ্যাটস গুড। এইসব বিষয় নিয়ে আসলে আজকে একটু কথা বলবো, এই জন্য সবাইকে ডাকা আর কি। কারণ হচ্ছে লাইফ উইল নট গেট নর্মাল আফটার দিস লকডাউন। সাম থিংস উইল চেঞ্জ। এই চেঞ্জের সাথে কিভাবে কোপ আপ করা যায় সেটা নিয়ে আলাপ করবো আজকে। তো আমরা আরেকটু ওয়েট করি, বোধহয় পার্টিসিপেন্টস আরেকটু বাড়বে। মিন টাইম অন্যদের কি খবর? ঋতু, হাউ আর ইউ? শুনতে পাচ্ছি না। আমার অডিও বোধহয় কানেক্টেড, বাট শোনা যাচ্ছে না কোনো কারণে। এখন শুনতে পাচ্ছি, কিন্তু খুবই আস্তে আসছে। একটু প্রবলেম হচ্ছে, আমার ওয়াইফাইতে একটু প্রবলেম আছে। না না, ওয়াইফাই এর জন্য অডিও সমস্যা হয় না সম্ভবত। ইয়া, মাইক্রোফোনের সমস্যা থাকতে পারে আর কি। ওয়াইফাই হলে কিন্তু ভিডিওটাই হচ্ছে বাফার্ড হবে বা আসবে না আর কি। ওকে, শোনা যাচ্ছে, ইউ ক্যান গো। বুঝতে পারছি, সমস্যা নেই। সো কি খবর? হাউ আর ইউ? আর মানে চলে যাচ্ছে তাই। এছাড়া আর কিছু বলার নেই। দিন করে আর ভয়ে ভয়ে চলে যায়, ঠিক মতো যাই হোক কিভাবে যায় জানিও না। খুলনাতে আছো, রাইট? এবং একদম জন লকডাউন, আমাদের বাড়িতেই নিচতলায় করোনা রোগী আছে। কয়জন?
ফ্যামিলিতে একজনের ধরা পড়ছে, তার পরবর্তীতে বাকি যে ওদের ফ্যামিলিতে আরো 6 জন মেম্বার আছে, কিন্তু কারো আর পরীক্ষা করায়নি। আচ্ছা আচ্ছা, আমি অবাক হচ্ছি না, কারণ আমার বিল্ডিং এর ঠিক উপর তলায়, আমরা 4 তলায় থাকি আর কি, 5 তলায় রোগী আছে 4 জন। হ্যাঁ, আমরা হচ্ছে সেটাই। আসলে করোনা হ্যাজ বিকাম, কি বলবো, সো নরমাল, নরমাল ঠিক বলা উচিত না, করোনা হ্যাজ বিকাম সো কমন among people, infection has got so widespread, এখন কার নাই সেটাই হচ্ছে বিষয়। সেটাই। কথা বলতে বাকিদের কি খবর? স্বাক্ষরকে দেখতে পাচ্ছি, টিপু আছে, বেশ কয়েকজনের আবার নাম নাই। স্বাক্ষর কি খবর? শুনতে পাচ্ছি না, মিউট করা। জি, আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছেন কথা স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার আচ্ছা আসলে আচ্ছা, জি একটু একটু বলি, সেটা হচ্ছে বাকিরা একটু অডিও মিউট করে রাখবো। একজন যখন কথা বলবে, বাকিরা অডিও মিউট করে রাখলে হবে কি, ওই নয়েজটা আসবে না আর কি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আহ, স্বাক্ষর তুমি একটু আনমিউট করে কথা বলো আর কি। জি স্যার। ওকে। হ্যাঁ। স্যার আসলে হচ্ছে গতকালকে আমি হচ্ছে ভাবছি যে গতকালকে ডেট ছিল, তো আমি কালকে অনেকক্ষণ ওয়েট করছি। আহ, বোকার মতো আমি ডেটটা খেয়াল করি নাই, মানে আমি অনেকক্ষণ ধরে আইডি লগ ইন দিয়ে ওয়েট করতেছি, তো পরে দেখছি যে আসলে ওইখানে আসতেছে যে হোস্ট হচ্ছে যখন ইয়ে করবে তখন নোটিফিকেশন আসবে, তো অ্যাড হয়ে যাবে। তখন ওয়েট করছি, তারপরে হঠাৎ করে আমি পোস্ট রিচেক করছি যে আমি দেখি তো যে আসলে ব্যাপারটা কি, তখন দেখছি যে তাহলে আজকের ডেট দেওয়া ছিল। মানে সরি, আর আজকে হচ্ছে আমার বাসায় একটু প্রবলেম আছে, তো আমার হচ্ছে আমি এইখানে হচ্ছে আমার যে প্যারেন্টস, আম্মু তো মানে এখানে থাকে, ওনার যে হাজবেন্ড এখন আর কি, উনি হচ্ছে স্ট্রোক করছে, তো ওই কারণে একটু লেট হয়ে গেছে স্যার। ওনার খাওয়াইটা হয় আর কি, মানে না না, ইটস সবকিছু। ওকে, আমরা শুরুই করলাম মাত্র, ইটস ওকে, আই মিন ইফ ইউ হ্যাভ টু গো, ইটস ফাইন। নো স্যার, আমি মানে ম্যানেজ করে আসছি, সমস্যা নেই। ঠিক তাই আছে। আর বাকিদের কি খবর? ম্যানেজ করে আসছি। বাকিদের কি খবর? ওকে। I mean, this is not going to be a class, so you people have to speak. বলতে হবে আর কি, কথা বলতে হবে। তাইলে আমরা একটা engaging session করতে পারবো, and then some, you know, ideas will pop up. কিছু আইডিয়া নিয়ে কথা বলবো। So, আর কেউ কিছু বলতে চাও? We have so far 9 participants, মানে 9 বলতে 8 আর কি, including me. আরেকজন চলে গেল। একটা সম্ভবত নেটওয়ার্ক। আচ্ছা, আজকে মূলত 3টা বিষয় নিয়ে কথা বলবো, সেই জন্য ডাকা আর কি। সো I think we can move straight to our discussion. Okay, I'll be back. I mean, wait a little bit. হ্যাঁ, তো আজকে আসলে I was supposed to talk about three things. The first is, I mean, let's start with the discussion on class. Um, because you people are the worst sufferers. I mean, শুধুমাত্র বরিশাল ইউনিভার্সিটি না, it has happened in all the universities, যেখানে আর কি আলটিমেটলি তোমরাই ভিকটিম। 2014-15 সেশন যারা আছে আর কি, জি স্যার। হয় দেখা গিয়েছে, মানে আমরা একটু স্লো আর কি রিলেটিভলি, বাট সব জায়গাতে দেখা গেছে মাস্টার্স এর ক্লাস শুরু হয়ে সব বন্ধ হয়ে গেছে।
So classes are not being held, and some of you, I mean, there are some universities like Barishal University and then I think Covid-19. So এই বিশ্ববিদ্যালয়গুলোতে রেজাল্ট পেন্ডিং, Yes. 14-15 রেজাল্ট পেন্ডিং. So I mean, this actually has, I mean, you people needed like 5.5 years to appear for your final exams in the fourth year. And then what happened was this lockdown has caused just actually 5 or 6 more months to it. So it's going to take like 6 years or 6+ years for you to graduate, which is a big deal. তো এখন ব্যাপার হচ্ছে লকডাউন না যাওয়া পর্যন্ত আসলে ক্লাস ফুল টাইম রিসাম্পশন হবে না, বাট there's a but. The thing is, if you look at the recent circulars by 2 universities, আমি বিউপি কে ঠিক পাবলিক বলছি না বিকজ ওরা প্রাইভেটের মতো করে চলে আর কি, সো আই উইল এক্সক্লুড দ্যাম ফ্রম দ্য ইকুয়েশন. বাট ইফ ইউ লুক এট Jagannath University has sent out a circulation. I mean, they did it last week. যে ক্লাস রিসাম্পশন হবে জুলাই থেকে, আর্লি জুলাই থেকে। এবং আমার পরিচিত জগন্নাথের যারা আছেন শিক্ষক, they are preparing themselves in a way that they can go for online classes. And there has been another circular by Jahminagar University, where I graduated from. And circulation is not pretty clear. It doesn't state what the teachers or the students are supposed to do, but it says that online classes are going to resume pretty soon. So এই দুটো ইউনিভার্সিটি কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে অলরেডি। আর তুমি যদি বরিশাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের স্টেটমেন্ট দেখো, what the vice chancellor has said so far on different online platforms is that the the students are not doing anything. The students need to engage with their studies. By that, they can spend their time qualitatively. So that's what he thinks. আমার মনে হয় যে বরিশাল ইউনিভার্সিটি খুব সম্ভবত অনলাইন ক্লাসে চলে যাবে আর কি। সো আমার একটা প্ল্যান ছিল, ক্লাস টিচার আছে দাও। আমার একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে আমি হয়তো একটা বা দুইটা অনলাইন সেশন শুরু করব। এই মর্মে হচ্ছে দুটা পোস্ট দেওয়া হয়েছিল আর কি। সো আই ওয়াজ টকিং টু দ্য সিআর এন্ড উই হ্যাড দিস ডিসকাশন যে অনেকেই আগ্রহী না। আসলে আগ্রহী হওয়া না হওয়ার বিষয় ছিল না, আই জাস্ট ওয়ান্টেড টু সর্ট অফ এক্সপেরিমেন্ট। এখানে কয়েকটা বিষয় জরুরি ছিল ওই সময়টাতে বোঝা, সেটা হলো we were participating in different surveys, questionnaires were being sent to us. যেমন ইউজিসি থেকে সার্ভে হচ্ছিল, ইউনিভার্সিটি জানতে চাচ্ছিল, ডিপার্টমেন্ট জানতে চাচ্ছিল আমরা অনলাইন ক্লাস করতে চাই কিনা। So what I actually wanted to do was to conduct an online class session so that I can understand স্টুডেন্টরা পার্টিসিপেট করছে কিনা। ফর এক্সাম্পল, তোমাদের ক্লাসে পার্টিসিপেন্ট সংখ্যা 42, আমি যদি লিটারেচারকে ধরি। সো যদি 7 জন পার্টিসিপেট করে, তাহলে কিন্তু আমি স্পেসিফিক্যালি বলতে পারতাম যে the number of participants is about 12 to 13%. সেই 13% নিয়ে কিন্তু ক্লাস করা সম্ভব না। That's why I needed to have this solid information যে ক্লাস কি আদৌ করানো সম্ভব কিনা। যদি স্টুডেন্টরা ক্লাস না করে, I would have been able to say that যে ক্লাস কিন্তু করানো সম্ভব হচ্ছে না। তাহলে সার্ভেতে যখন আমি পার্টিসিপেট করলাম, সেই জায়গাতে আমি কিন্তু লিখে দিয়েছি যে ক্লাস আমি নিই নাই, বিকজ নেওয়া যায়নি। আর যদি এটা বলা যেত যে ক্লাস নেওয়ার চেষ্টা করা হয়েছে, but only 12 to 13% students participated, তাহলে কিন্তু এই গ্রাউন্ডটা আরো বেশি ভ্যালিড হতো। বলা যেত, সাবস্টেনশিয়েট করা যেত যে স্টুডেন্টরা বিভিন্ন কারণে ক্লাস করতে পারছে না, which would have been more logical. এই জন্য আমি অনলাইন ক্লাস নিতে চেয়েছিলাম, which would have been experimental actually. It would not have been full swing class because কয়েকটা ঝামেলা আছে যে জন্য আসলে আমি ক্লাস নিই নাই, কোনো ব্যাচেই ক্লাস নিই না অনলাইনে। ইনফ্যাক্ট আমি অনলাইন ক্লাস ধারণারই পরিপন্থী। তাই তার মধ্যে কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে you people do not have access to swift flawless internet connection. অনেকেরই কিন্তু ইন্টারনেট নাই। Some of you are living in villages, তাদের জন্য ইন্টারনেট অ্যাক্সেসিবল না, ওয়াইফাই সবার নাই। The second problem is some of you do not have electronic devices. অনেকেরই গ্যাজেট নাই, হয়তো মোবাইল ডিভাইস নাই বা ট্যাব নাই বা ল্যাপটপ নাই। তাহলে ইন্টারনেট এবং যদি মোবাইল ডিভাইস না থাকে, how can you participate in online classes? The third problem is আমাদের লকডাউন কিন্তু তখন 14 দিনের জন্য করে দেওয়া হয়েছিল। So what happened, including in my case, that I didn't
ক্যারি বুকস উইথ মি, তাই না? তখন কিন্তু আমাদের একটা সাইকোলজি ছিল যে আই হ্যাভ টু ফ্লি ফ্রম দ্য টাউন, আমাকে হচ্ছে পলায় যেতে হবে আর কি। দ্যাটস হোয়াট উই থট। এজন্য আমরা অনেকে বই নিয়ে যাই নাই। ইট ক্রিয়েটেড এ কাইন্ড অফ হিন্ড্রেন্স, আমাদের পক্ষে কিন্তু পড়াশোনা করা সম্ভব বিকজ আমি বই নিই। আর ইন্টারনেট বা ইলেকট্রনিক গ্যাজেট আমাদের সাথে এত বেশি আমরা টিউনড ইন না যে চাইলে আমরা কি করব না, মানে এই গ্যাজেট ইউজ করে পড়াশোনা শুরু করে দিব, সেই ধরনের কন্ডিশনে কিন্তু আমরা নাই। তো যাই হোক, এগুলো আসলে অনেক ইস্যু আছে। তারপরে আহ, আরো একটা ইস্যু, মেজর ইস্যু, সেটা হচ্ছে ইন্টারনেটের অনেক বেশি খরচ, অনেক বেশি কস্ট ইন্টারনেট প্যাকেজ। আমি গ্রামে ছিলাম প্রায় 3 মাস, এরপরে ঢাকা এসেছি আর কি। তো এখানে যেমন ওয়াইফাই আছে, বাট when I was at my village আমাকে কিন্তু কনস্ট্যান্টলি ইন্টারনেট প্যাকেজ নিতে হচ্ছে, which was very costly, আমার পক্ষে বেয়ার করা ডিফিকাল্ট হচ্ছিল। নাও থিংক অ্যাবাউট দ্য স্টুডেন্টস, এই ধরনের অনেক সমস্যা আছে যার জন্য অনলাইন ক্লাসে সুইচ করা সম্ভব হয়নি। দ্য সিনারিও ইজ ডিফারেন্ট উইথ প্রাইভেট ইউনিভার্সিটিস। প্রাইভেট ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাস হয়েছে, তার মূল কারণ এটা না যে ওরা এডুকেশনকে প্রমোট করছে, ইটস মোর ফর মনিটারি পারপাসেস। মনিটারি কিভাবে, ইউনো, might sound contradictory, but it was monetary because private universities actually they claim themselves to be non-profit, but are not exclusively non-profit. I mean, non-profit bola jay, but the thing is, টিচারদের স্যালারি থেকে শুরু করে মেইনটেনেন্স কস্ট বা সব ধরনের খরচ কিন্তু বেয়ার করতে হয় এই যে ছাত্রদের থেকে টাকা পাচ্ছে তার উপরে বেস করে। নাও হোয়াট ইফ দে স্টপ টেকিং নিউ ইনটেকস, ওরা কিন্তু বছরে 3 বার ভর্তি করে স্টুডেন্ট, যদি স্টুডেন্ট ভর্তি করা বন্ধ করে দেয়, হাউ ক্যান দ্য ইউনিভার্সিটিজ রান? Public university ক্ষেত্রে এই scenario different because public universities are mostly funded by people's money, taxpayers money. পাবলিক ইউনিভার্সিটিকে সরকারি বিশ্ববিদ্যালয় বলার সুযোগ নেই বিকজ সরকার টাকা দেয়, এই টাকাটা নেওয়া হয় পাবলিক ফান্ড থেকে, এজন্য এটাকে পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হয়। সরকারি বিশ্ববিদ্যালয় বলার সুযোগ নেই, অনেকে বলে, which is a wrongful concept, এটা ভুল কনসেপ্ট। সো দ্য থিং ইজ, পাবলিক ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাসে সুইচ করার অনেকগুলো ডিফিকাল্টিজ এর মধ্যে একটা হচ্ছে স্টুডেন্টস, আই মিন পাবলিক ইউনিভার্সিটিতে সাধারণত যারা পড়ে তারা সবাই কিন্তু অবস্থাবান না আর কি। অনেকের ক্ষেত্রে যেটা হয়, আহ, মানে দে মিট এন্ডস মিট। যেমন আমি আরেকটা ব্যাচের একজনের সাথে কথা বলছিলাম আমাদের ইউনিভার্সিটি, আমাদেরই আর কি ডিপার্টমেন্ট। সো আই ডিডন্ট অ্যাকচুয়ালি ডিরেক্টলি টক টু হিম, বাট দ্য ইনফরমেশন কেম টু মি যে বাসা ভাড়া দেওয়ার জন্য সে বাড়িতে লেবার হিসেবে কাজ করছে। সো দ্য থিং ইজ, দিস আর দ্য কাইন্ডস অফ স্টুডেন্টস যাদেরকে কিন্তু আমরা পড়াচ্ছি। এখন সবারই কিন্তু ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই ধরনের সিচুয়েশনে কি আমাদের ছাত্রদের অনলাইন ক্লাস করতে বাধ্য করার মতো অবস্থা আছে কিনা? মাই অ্যান্সার ওয়াজ নো, উই ক্যানট সুইচ টু অনলাইন ক্লাসেস। করতে গেলে আমাদের আগে ফ্যাসিলিটেট করার বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আমরা অনলাইন ক্লাস করাইতে পারবো কিনা। এবং যে সময়টাতে সার্ভে হয়েছিল, ইট ওয়াজ বিফোর দ্য ঈদ অফ রামাদান। তো ওই সময় ধারণা করা হচ্ছিল হয়তো মিড জুলাইতে যে রিসামশন হবে ক্লাস, সেটাও কিন্তু হচ্ছে না। সম্ভবত অগাস্ট, লেট অগাস্টের আগে ক্লাস চালু হবে না খুব সম্ভবত। এখন কি সিনারিও তৈরি হবে আমরা জানি না, বাট স্টিল এখন যেটা আর কি বাস্তবতা যেটা হয়েছে সেটা হলো ইউনিভার্সিটিজ উইল প্রবাবলি নাও গ্রাজুয়ালি সুইচ টু অনলাইন ক্লাসেস। অনলাইন ক্লাসকে দায় সারা থেকে একটু এঙ্গেজিং, একটু ফ্রুটফুল করার জন্য কিছু ইনিশিয়েটিভ নেওয়া হবে। এই জন্য আমাদের জুম থেকে শুরু করে মিট বা অন্য ধরনের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা হতে পারে। ক্লাসরুমগুলোকে রেকর্ড করে হয়তো অনলাইনে, অনলাইন বলতে আমি বোঝাচ্ছি হয়তো ফেসবুক গ্রুপে আপলোড করে দেয়, এই ধরনের কিছু ইনিশিয়েটিভ নিতে পারে। সো দিস ইজ অ্যাবাউট অনলাইন ক্লাস। আর অনলাইন ক্লাস যে বাংলাদেশেই শুধু এখন মানে একটা অনলাইন ক্লাস করবো নাকি করবো না এই ধরনের ডিবেট আছে, ব্যাপারটা এরকম না। দিস ইজ গোয়িং অল টু দ্য ওয়ার্ল্ড, অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইভেন লিডিং ইউনিভার্সিটিজ অনেকগুলো কিন্তু অনলাইন ক্লাসে সুইচ করে না বিকজ দে ডোন্ট হ্যাভ দিস ইনফ্রাস্ট্রাকচার, অথবা ছাত্ররা কে কোথায় আছে who knows। সবকিছু মিলায় সব জায়গায় কিন্তু অনলাইন ক্লাস চালু হয়নি। বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো বাধ্য হয়ে করেছে বিকজ দে নিড স্টুডেন্টস, দে নিড দ্য মানি। ইনফ্যাক্ট অনেক ইউনিভার্সিটিতে টিচারদের স্যালারি দিতে পারে না। সো দিস কাইন্ডস অফ থিংস আর হ্যাপেনিং। এই জন্য বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো অনলাইন ক্লাসে চলে গিয়েছে, পাবলিক ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাসের সুযোগ নাই সো ফার আর কি। এখন সিনারিও চেঞ্জ হবে, তারও কিন্তু আমি স্পেসিফিক কিছু কারণ বললাম আর কি। এখন প্রশ্ন হচ্ছে অনলাইন ক্লাস, আমি একরকম রেজিস্ট্যান্স দেখছি ছাত্রদের মধ্যে, অনলাইন ক্লাস করবো না বিকজ অনলাইন ক্লাস যদি হয় সেটা হবে এডুকেশন উইল বি সিন অ্যাজ এ প্রিভিলেজ, শিক্ষাকে প্রিভিলেজ হিসেবে দেখার সুযোগ আছে। যাদের গ্যাজেট আছে, যাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে,
এডুকেশন উইল বি অ্যাক্সেসিবল অনলি টু দোজ পিপল। তাহলে আমরা এটাকে প্রিভিলেজ বলবো নাকি আমি যদি শিক্ষাকে অধিকার বলি রাইটস এর জায়গা থেকে এই আইডিয়াটাকে ডিফাই করে কিনা, দ্যাটস দ্য ডিবেট। এই ধরনের ডিবেট কিন্তু ফেসবুকে দেখেছি আমরা, অ্যাক্টিভিজম হয়েছে। যেমন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক করেছে অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস হচ্ছে সেখানে, কিন্তু ছাত্রদের মধ্যে কিন্তু একরকম রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এই ধরনের কিছু ইস্যু কিন্তু আছে। তো এই হচ্ছে অনলাইন ক্লাসের ব্যাপার। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট অনলাইন ক্লাসেস? আই মিন হোয়াট ওয়ার সাম অফ দ্য মেজর ডিফিকাল্টিজ যে জন্য তোমরা অনলাইন ক্লাসে খুবই অনাগ্রহী ছিলে? Who wants to add anything with what I said? স্যার আসলে আমার হচ্ছে ব্যক্তিগত কিছু কথা ছিল, সেটা হচ্ছে যে আসলে আমার কাজিন আছে 3টা। তো আমি যখন গ্রামে গেছিলাম তখন দেখছি ওদের 2জন হচ্ছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়তেছে। তো একজনের বিবিএ কমপ্লিট হয়েছে, এমবিএ হচ্ছে আপনার 3 মাসের মতো মনে হয় বাকি ছিল। আর একজন হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং নাকি এইখান থেকে পড়তেছে। আমি এমনি গ্রাম থেকে একটু দূরে সবসময় ডিস্টেন্স মেনটেন করি, তো এই জন্য ওইভাবে জানি না। তো যাই হোক প্রাইভেটে পড়তেছে এবং ক্লাস হচ্ছিল, আমি দেখে আসছি যে ওদের ক্লাস নিচ্ছে, স্যারেরা ক্লাস নিচ্ছে। তো এরপর হচ্ছে আমার একটা বোন আছে, মানে ওই একই বাসায় আমার কাজিন আর কি। তো ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আপনার ফিশারিজে পড়ে। তো জাস্ট আমি কাছের লোক দেখে একটা জিনিস মানে রিয়ালাইজ করলাম যে আহ, বাসায় গেছি, যাওয়ার পরে দেখছি যে আহ, স্বল্প পরিসরে 3জন মানুষ, আমরা দেখা যাচ্ছে চার চার ভাই বোন। তো 4 ভাই বোনের মধ্যে 3জনই হচ্ছে ক্লাস করছে এবং প্রাইভেট প্রাইভেট তো 2জন, ওরা 2জন ক্লাস করছে। আর পাবলিক যে আহ, মানে আমার সেই বোনেরও ক্লাস হচ্ছে। তো এটা দেখার পরে কিন্তু নিজের কাছেই খারাপ মনে হয়েছে যে আমরা এইভাবে আটকে আছি, কিংবা সবাই জিজ্ঞাসা করছে যে তোমাদের ক্লাস হবে কিনা, কিংবা সামনে কি হবে, ঠিক আছে, এই ধরনের কোনো উম, কোনো বিজ্ঞপ্তি কিংবা কোনো কিছু ডিসিশন জানো কি? তো তখন দেখা যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই যে ভাবছি যে ব্যারিয়ার আছে কিংবা এরকম অনেক কিছু আছে, প্রবলেম, ক্লাস নিতে পারবে না কিংবা আমরা করতে চাইলে করতে পারবো না সবাই। অনেকের আছে গ্যাজেট নাই, আসলে আপনি যেগুলো আলোচনা করলেন এগুলা। তো এই প্রবলেম গুলোর পরে দেখছি যে আসলে স্যার যারা ক্লাস করতেছে তারা তো আহ, মানে টোটালি দেখা যাচ্ছে যে পড়াশোনা যেভাবেই হোক কন্টিনিউ করতে পারতেছে, কিন্তু আমাদের আসলে স্যার তো স্টপ হয়ে আছে। এই জন্য এটা একটা হেডেকের মতো যে একদম আহ, বাসা দিয়ে আম্মা আব্বা কিংবা হচ্ছে ভাই বোন, বড় ছোট যারা আছে, চাচা, রিলেটিভসরা সবাই জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, তোমাদের রেজাল্ট হয় নাই কিংবা এখানে অ্যাপ্লাই করতেছে না। এই সবকিছু মিলে একটা এমন একটা কমপ্লেক্সিটির মধ্যে আছি আমরা। যদি আমাদের দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ার চলতো কিংবা থার্ড ইয়ার চলতো তাইলে একটা কথা ছিল, কিন্তু আমরা অনার্স পরীক্ষা দিয়ে আসছি, রেজাল্ট পাবলিশ হয় নাই। পাবলিশড হইলে হয়তো বা আমরা সার্কুলার যাই হোক যেভাবে হোক হয়তো বা অ্যাটেন্ড করতে পারতাম কিংবা অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে পারতাম। তো এই বিষয়গুলোর কারণে অনলাইন ক্লাসের উপর একটা আগ্রহ প্রথমত ছিল না, পরে তৈরি হয়েছিল যে অনলাইন ক্লাস করা ভালো কিংবা আমাদের জন্য এটা বেটার হয়। আমাদের তো বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টে আমাদের ব্যাচ ওয়াইজ যদি আলোচনা করি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকগুলা ব্যাচই আমাদের থেকে অনেক আগানো। তো এখানে ভাবছিলাম যে আমরা ক্লাস করতে পারলে ভালো হয়, কিন্তু দু একজন বন্ধু এবং ওই যে ফয়সালের কমেন্ট, আসলে আমি নাম ধরেই বললাম, ফয়সাল আসলে তো বন্ধু, এই জন্য বলছি, মানে অফেন্সিভ হইতে না, যে ও কমেন্ট করলো আসলে তো সত্যি এই জিনিসটা যে এমন অনেক জায়গায় আছি আমার এখানে স্যার এই যে ওয়াইফাই উপর তলা থেকে মানে কানেক্ট করে নেওয়া, আমি যদি ডাটা চালাইতাম তাহলে এখান থেকে আমার এই মানে সদর থানা, ঝিনাইদহ জেলার সদর থানা, এখানে কানেক্ট হয় ঠিক মতো। তাহলে নেটওয়ার্ক সিস্টেম কিংবা অ্যাক্সেসিবিলিটি সবকিছু মিলায় আসলে অনেক কঠিন। এই জন্য স্যার আসলে আমরা এরকম নেগেটিভিটি দেখানো ছাড়া মানে উপায় নাই, আমরা চাইলেও কি করার আছে, এরকম একটা অবস্থা স্যার। না, সেই জিনিসটা তো আমরা শিক্ষকরা জানি। এখন আমার আর্গুমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে অনলাইন ক্লাসে যদি এমন হয় একটা ক্লাসের হয়তো স্টুডেন্ট 40 জন আছে, এখন 39 জনের পক্ষে অনলাইন ক্লাস করা সম্ভব, কিন্তু একজনের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি বলছি না সে করতে চাচ্ছে না, করতে চাওয়া না চাওয়া ডিফারেন্ট। আমি জীবনে কোনো ক্লাস পাই নাই যেখানে 100 মানে 100% উপস্থিতি ছিল, সেটা হয় না। কিন্তু একজনও যদি থাকে যে ক্লাস করতে পারবে না, আমি বলছি না করতে চায় না, চাওয়া এক জিনিস, করতে না পারা আরেক জিনিস। দেখা গেল কোনো কারণে সে করতে পারবে না, তাহলেও কিন্তু সেই অনলাইন ক্লাসের কিন্তু আসলে ভ্যালিডিটি থাকে না, বিকজ
এটা অথেন্টিক না, বিকজ এটা লিগাল না। আমি একজনকে বাদ দিয়ে ক্লাস করাবো কিভাবে? এক। দুই নম্বর হচ্ছে আমি কি তাইলে ডুয়াল মেথডে যাবো? আমি এখন অনলাইন ক্লাসে কিছু হয়তো কন্টেন্টস কভার করে রাখলাম, ইউনিভার্সিটি খোলার পরে ক্লাসে আবার এটা ডিসকাস করলাম। এখন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এটাতে আসলে ইফেক্টিভনেস থাকে না। আমি যখন জানি যে এই জিনিসগুলো আবার ক্লাসে কভার করা হবে, তখন আমার মধ্যে কিন্তু সিরিয়াসনেস থাকে, স্টুডেন্টস উইল ডু সিরিয়াসনেস, এই ধরনের কিছু ইস্যু আছে। তো স্বাক্ষর, আই আন্ডারস্ট্যান্ড যে আসলে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে কম্পারিজনের জায়গা তৈরি হয়েছে, অন্য পাবলিক ইউনিভার্সিটি অনেক জায়গায় ক্লাস হচ্ছে, আমাদের হচ্ছে না। তো এটা আসলে সামগ্রিক বিচারে আমাদেরকে মূল্যায়নে নিতে হবে। যেমন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার, উনি কিন্তু প্রথম দিকে খুব আগ্রহী ছিলেন অনলাইন ক্লাসে। তখন দেখা গেল ফেসবুকে কিছু অ্যাক্টিভিজম তৈরি হলো যে অনলাইন ক্লাস এটা প্রিভিলেজ, অনলাইন ক্লাস আসলে সবার জন্য এনশিওর করা সম্ভব না। এই ধরনের যখন অ্যাক্টিভিজম চললো, তখন কিন্তু বরিশাল ইউনিভার্সিটি ব্যাকড অফ। তখন কিন্তু ফর্মালি ঘোষণা দেওয়া হলো যে আমরা অনলাইন ক্লাস করবো না, বাধ্যতামূলক। কেউ ভলান্টারিলি নিতে চাইলে নিবে, দ্যাটস দ্য ডিফারেন্স। কারণ টিচার কিভাবে পড়াবে এটা টিচারের ডিসক্রিপশন। সেই ধরনের ইস্যু মাথায় রেখে কিন্তু আসলে আমাদের অনলাইন ক্লাস থেকে আমরা ব্যাক অফ করে আসি, এটা সম্ভব হয় না। আর অনলাইন ক্লাস আসলে মানে বাস্তবতা হচ্ছে, আমি নিজে তো পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, সো লেট মি শেয়ার মাই এক্সপিরিয়েন্স ফ্রম মাই অনার্স লাইফ। সেটা হচ্ছে আমাদের সব ক্লাস যে ইফেক্টিভ হয়, আমি ক্লাসরুমের কথা বলছি। আমি স্টুডেন্ট টিচার এঙ্গেজমেন্টের মাধ্যমে যে ক্লাস হয়, ক্লাসরুম, সেটার কথা বলছি। যে আমাদের সব ক্লাস যে ইফেক্টিভ হয় তা কিন্তু না। You know, some of the classes were absolutely um, illegible. I mean, we never understood what the teacher was teaching. The teacher hardly ever came to the class. এরকম কিন্তু হয়েছে। দেখা গেছে আমাদের একটা কোর্সে 3 দিন ক্লাস হয়েছিল, এক বছর আমাদের 2 ইয়ার সিস্টেম ছিল। তো আমি এটা বললাম যে, মানে এটা বলার কারণ হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে যেটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টকে কিন্তু নিজের পড়ে নিতে হয়। স্টুডেন্টস হ্যাভ টু টিচ দেমসেলভস, বাট দ্য টিচার ডাজ, মানে আমি আমার এক্সপিরিয়েন্স হিসেবে বলছি, আই অ্যাম what I do as a teacher, সেটা হচ্ছে I do not teach the class. What I do is to show a path যেখানে যে my students can learn. So I think you would agree what I say. এই জন্য আমি স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিই। তো এখন বাস্তবতা হচ্ছে কিন্তু শেখাটা সম্ভব। You can look for different YouTube materials, different courses, different sources থেকে কিন্তু তুমি চাইলে একটা লেসন কিন্তু শিখতে পারো। ইটস পসিবল। দেখা গেছে সাপোজ তুমি হয়তো মিডনাইট চিলড্রেন সম্পর্কে পড়তে চাও। মিডনাইট চিলড্রেন নিয়ে যেমন ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেখানে এডুকেশনাল কন্টেন্ট কিন্তু দেওয়া আছে। সো ইউ ক্যান টিচ ইউর সেলফ মিডনাইট চিলড্রেন, ইউ ক্যান get in-depth ideas about midnight children from my course. But the problem is not with whether we can teach the students or not. The problem is with how we can evaluate the students. Evaluation processটা কিন্তু ঝামেলা। তাহলে আমরা যখন অনলাইন ক্লাসের কথা বলছি, অনলাইন ক্লাসের চেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে আসছে how can we evaluate the students. ফর এক্সাম্পল, আমি প্রতিদিন 2 ঘন্টা করে কিন্তু তোমাদের ডাকতে পারি, ওকে কাম টু মাই ক্লাস, আমরা হচ্ছে এটা নিয়ে আলাপ করবো। বাট হাউ ক্যান ইউ ইভ্যালুয়েট ইউ? আমি তোমাদের তুমি শিখছো কিনা এবং ইভ্যালুয়েশনটা, অর্থাৎ যেমন আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট দিলাম বা কোনো টাস্ক দিলাম, এই মার্কসটাকে কিভাবে অ্যাড করব, তার কিন্তু স্পেসিফিক নীতিমালা নেই। দ্যাটস দ্য প্রবলেম উইথ আস। এই জিনিসটা আমাদেরকে কিন্তু পেছনে টেনে ধরেছে যে আমি অনলাইন ক্লাস নিতে পারলাম, কিন্তু এখানে আমি অ্যাসেসমেন্ট কিভাবে দিব, আমি কিভাবে হচ্ছে তাদের ইভালুয়েট করব, এইটা যেহেতু করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই উই ব্যাক। তখন আমাদের মনে হলো যে অ্যাকচুয়ালি the efforts that we give for online classes will not be very fruitful. And let's see যে আসলে করোনা পরিস্থিতি কোন দিকে যায়, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় কিনা। এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা আসলে চিন্তা করলাম যে ওকে, উই ক্যান প্রবাবলি প্রক্রাস্টিনেট a little bit। আমরা দেখি যে আসলে কতটুকু আসলে সম্ভব হয়, মানে কি করা যেতে পারে। এই চিন্তাটা হচ্ছে আমাদের মাথায়। তো স্বাক্ষরকেই বলছি, যেহেতু স্বাক্ষর brought up this idea, সেটা হচ্ছে ইফ ইউ নোটিস প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমার যে দুজন কাজিন পড়তো, ওদের কিন্তু ইভালুয়েশনও হয়েছে, ওদের ফাইনাল এক্সাম হয়েছে। কারণ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ফাইনাল এক্সামের পলিসি কিন্তু ডিফারেন্ট। যেমন তোমাদের খাতাটা যখন আমি দেখি, এই খাতাটা কিন্তু সেকেন্ড আরেকজন এক্সামিনারের কাছে চলে যায়, সে বরিশাল ইউনিভার্সিটি না, অন্য আরেকটা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই খাতাটা চেক করে, ঠিক আছে? এবং তার বেসিসে দুইটাকে গড় করে কিন্তু মার্কিংটা করা হয়। বাট
প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এটা হয় না। প্রাইভেট ইউনিভার্সিটিতে কোর্স টিউটর যে মার্কসটা দিবেন দ্যাটস ফাইনাল। এর জন্য ওদের ফ্লেক্সিবিলিটি থাকে, লিবার্টি থাকে, যে ওরা কিভাবে টেস্টটাকে ডিজাইন করবে, কিভাবে কাজ করবে। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার যে কাজিন পড়ছে ফিশারিজে, যাদের অনলাইন ক্লাস হচ্ছে, ask I think it's her যদি মেয়ে হয়ে থাকে or him, ask your cousin যে ওদের ইভালুয়েশন কিভাবে হচ্ছে। ইভালুয়েশন কিন্তু হচ্ছে না, মেবি অ্যাসাইনমেন্ট দিচ্ছে একটা দুটো, মেবি ক্লাস টেস্ট হচ্ছে, কিন্তু ফাইনাল কিন্তু হওয়া সম্ভব না। এবং আরেকটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে যেমন আমি একটা 2-3 দিন আগে একটা সার্ভেতে পার্টিসিপেট করছিলাম। সো আই ওয়াজ শেয়ারিং দিস আইডিয়া। সেটা হলো ফর এক্সাম্পল আমাদের সব স্টুডেন্টের কিন্তু ল্যাপটপ নেই। এখন আমি যদি একটা অ্যাসাইনমেন্ট দিই, তাহলে যার ল্যাপটপ আছে দ্যাট স্টুডেন্ট উইল বি প্রিভিলেজড। আর যেহেতু অনলাইন ক্লাসের কথা আসছে, সেই জন্য অ্যাসাইনমেন্ট কিন্তু এমন কিছু হবে না যেটা কপি করা সম্ভব। সো স্টুডেন্টস উইথ এ ল্যাপটপ উইল বি আলটিমেটলি প্রিভিলেজড compared to the students who do not have a laptop, who probably have a smartphone. আর স্মার্টফোন দিয়ে কিন্তু ফাস্ট টাইপ করা সম্ভব। সো issues like these arose. That's why we have to back off, যে অনলাইন ক্লাসে আমাদের যাওয়া সম্ভব কিনা। এখন কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, পেছনে দেয়াল, ঠিক আছে। এখন আমি আসলে কোনো ওয়ে আউট দিচ্ছি না, এই জন্য পাবলিক ইউনিভার্সিটি গুলো অনলাইন ক্লাসের দিকে যাবে। তবে এখানেও স্পেসিফিক নির্দেশনা দেওয়া থাকবে যে আমরা কোনো ইভালুয়েশন করবো কিনা। যদি হয় সেটা 40% ইভালুয়েশন হতে পারে, যে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, সেটাকে রিসাবমিট করতে হবে, স্টুডেন্টরা রিসাবমিট করবে অ্যাসাইনমেন্ট, অথবা আমি হয়তো একটা পরীক্ষা নিব, এই পরীক্ষার রেজাল্টটা হচ্ছে আমি পাবলিশ করে দেবো। বাট এটা ফাইনাল হিসেবে কাউন্ট হবে না, ফাইনাল হবে ইউনিভার্সিটি খোলার পরে। এই ধরনের একটা পলিসি দিয়ে খুব সম্ভবত অনলাইন ক্লাস কিন্তু চালু হয়ে যাবে। এখন আমি যেটা বলবো, এটা যদি এখন হয়, এই জিনিসটা 2 মাস আগেও হতে পারে, যে আমরা অনলাইন ক্লাস করতে থাকি, পরবর্তীতে আমরা ইউনিভার্সিটি ফুল এভালুয়েশন, সেটা কিন্তু হতে পারে। হয় নাই, কেন হয় নাই এই ডিবেটে আমি যাবো না, বাট হলে খারাপ হতো না। তাহলে স্টুডেন্টরা যারা ক্লাস করতে পারে তারা একটা স্টাডি প্রসেসের মধ্যে থাকতো, যারা ক্লাস করতে পারে না তারা এই ভিডিওগুলো পরে দেখে নিয়ে কিন্তু শিখতে পারে। বিকজ আমি আবার বলতেছি, ইউনিভার্সিটি লেভেলে, টার্সিয়ারি বা পোস্ট গ্রাজুয়েট লেভেল যাই বলি না কেন, ইউনিভার্সিটি লেভেলে এডুকেশনটা হচ্ছে সেলফ লার্নিং এর মাধ্যমে। আমরা শুধুমাত্র ট্র্যাকটা দেখিয়ে দিই শিক্ষক, ছাত্ররা নিজেরা শিখে। সো দিস ইজ হোয়াট আই থিঙ্ক। I think it addresses the question you raised. আর কার কোনো স্টেটমেন্ট আছে অনলাইন ক্লাস নিয়ে, বা কোনো জিজ্ঞাসা আছে? আমি কিছু বলতে চাই। হ্যাঁ, শিওর, প্লিজ গো অ্যাহেড। আপনি একটু আগে যে কথাটা বললেন যে অনলাইন ক্লাস চলবে কিন্তু ইভালুয়েশনটা তো সম্ভব না, সেটা একদম খুলে ভার্সিটি খুলে সেটা পরীক্ষার মাধ্যমে হবে। এই সেম জিনিসটা খুলনা ইউনিভার্সিটিতে হচ্ছে। আমার কিছু ফ্রেন্ড মাস্টার্স করতেছে এবং আমি সেদিন কিছুদিন আগে, বেশি দিন না 7 দিন আগে সম্ভবত শুনলাম যে তোদের কি কোনো হচ্ছে কিনা। তা ও আমাকে বললো যে আমাদের তো ফুলদমে অনলাইন ক্লাস চলতেছে, কিন্তু আমাদের বলে দিয়েছে যে যেদিনই আমাদের ভার্সিটি খুলে যাবে ওই দিন থেকে ওদের এক্সাম শুরু হয়ে যাবে, কিন্তু অনলাইন ক্লাস চলতেছে। শুধুমাত্র ওরা এক্সামের জন্য ভার্সিটি খোলার অপেক্ষায় আছে এবং ওদের নাকি কোর্স প্রায় শেষ সবগুলো। এখন এখানে সমস্যা যেটা, সেটা হচ্ছে ক্লাসের শতভাগ ছাত্রছাত্রী কি পার্টিসিপেট করতে পারছে কিনা। পার্টিসিপেশন বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আমি অনলাইন ক্লাস সেশন নিলাম, এখানে সবাই এসে জাস্ট ভিডিও কনফারেন্সে যোগ দিল আর শেষ। বিষয়টা এটা না, বিষয় হচ্ছে লার্নিং এনশিওর করা যাচ্ছে কিনা। দ্যাটস অ্যানাদার বিগ চ্যালেঞ্জ। এটাই মানে আমি তো সবটুকু জানি না যে ওদের সবাই কি ক্লাস করে কিনা, কিন্তু মানে ওর কথাটা এমন ছিল যে ওদের আসলে সব মানে এমন ভাবে এগোচ্ছে যে সব প্রায় শেষের দিকে, এমন ভাবে এগোচ্ছে। স্যার আমরা অনলাইন ক্লাস যদি করিও একটা সপ্তাহে কয়টা অনলাইন ক্লাস করা সম্ভব, তা সেই চিন্তা করলে তাদের একটা সেমিস্টার প্রায় শেষের দিকে বুঝতে এবং পেরেছি। মানে এমন ভাবে আগানো যে তারা যদি ক্লাস খুলে যায়, যদি ইউনিভার্সিটি খুলে যায় তারা এক্সাম দিতেও প্রস্তুত, মানে এমন পর্যায়ে আছে। হ্যাঁ, এটা অ্যাপ্রিশিয়েট করার মতো আর কি। ওকে, ইটস এ গুড থিং যে ক্লাস হচ্ছে। এই ধরনের আছে হচ্ছে তাহলে খুলনা ইউনিভার্সিটি এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই অবস্থা, ওখানেও ক্লাস হচ্ছে ইভালুয়েশন বাদে। আর বিউপি ফুল টাইম ক্লাস হচ্ছে। বিউপিতে প্রাইভেট ইউনিভার্সিটির মতো করে ওরা ক্লাস নিচ্ছে। বিউপি তো আরেক লেভেলের ওটা। হ্যাঁ, হ্যাঁ, অনেকে এটাকে প্রাইভেট মানে পাবলিক কি বলা যায় সেটা নিয়ে contest। সেটাই অনেক। যাই হোক, সেই ডিবেটে আমি যাবো না।
তবে অনলাইন ক্লাস হলে খারাপ হতো না যদি সবাই পার্টিসিপেট করতে পারে, এটা নিশ্চিত করা যায়। অনলাইন ক্লাস হতে পারে আর কি। এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে we will probably wait for a specific guideline from UGC, and Barishal University Authority will probably send out a circulation stating how we can proceed with classes. That's probably gonna happen. দেখা যাক আর কি কি হয়। আমিও চাই না যে আমাদের ছাত্ররা স্পেসিফিক্যালি যারা ফোর্থ ইয়ার এবং মাস্টার্স আছে তারা বসে থাকুক, কারণ অন্য ইয়ার গুলো হয়তো কার্টেল করা সম্ভব। এগুলো 6 মাসের সেশন আমি 4 মাসে নিয়ে নিলাম, সেটা সম্ভব, কিন্তু ফোর্থ ইয়ার এবং মাস্টার্সে তো সেটা সম্ভব না। আলটিমেটলি সময়টাকে কার্টেল করার সুযোগ নেই, সেশনটা কিন্তু বাড়বে। আমাদের সমস্যাটা এত পর্যায়ে গেছে, আমাদের সাথে যে জিওলজি এন্ড মাইনিং যে ব্যাচ আছে আমাদের শিক্ষাবর্ষে, এটা হয়ে আর হয় আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার। আমরা তো তাও স্যার পরীক্ষা শেষ করতে পারছি, কিন্তু ওরা তাও পারেনি স্যার, এত বাজে অবস্থা। এটা ভয়াবহ অবস্থা। তো এই হচ্ছে মোটামুটি অনলাইন ক্লাসের কথা আর কি। তাহলে অনলাইন ক্লাস নিয়ে যেটা সামারি দাঁড়ালো সেটা হলো online class আসলে হয় নাই because all the students were not able to participate in the online classes. Then there was this question of the process of evaluation. যেহেতু evaluation এর specific process ছিল না, that's why it was not possible to conduct online classes. But what I think is UGC and the universities like Barishal University will come up with some ideas on how they can start online classes. Some specific guidelines will be given out, I think, pretty soon. Maybe within like a week or something like that. আমরা একটা সার্কুলেশন সম্ভবত পাবো আর কি, যেহেতু অন্য বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলেশন দিচ্ছে যে অনলাইন ক্লাসের ব্যাপারে তারা কি ডিসিশন। তবে ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা করেছে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেটা হচ্ছে শিক্ষকরা কিন্তু এই ভিডিও যেটা মানে লেসনের সেটা ওনারা রেকর্ড করে অনেক ক্ষেত্রে ফেসবুকে বা অন্য প্ল্যাটফর্মে আপলোড করে দিয়েছে। দ্যাটস হোয়াট দে ডিড। বাট আই এম অপোজ টু দিস আইডিয়া বিকজ ইফ ইউ ওয়ান্ট টু কন্ডাক্ট অ্যান অনলাইন ক্লাস, it has to be interactive, reciprocation থাকতে হবে, so it should not be one dimensional. আমি যা বলছি আমি বলেই যাচ্ছি, I am recording my speech, then I am uploading it to a platform. এখানে at least আমি ফিডব্যাক পাচ্ছি, ঋতু বললো বা স্বাক্ষর বললো বা তোমরা বাকিরা বলছো। So এই যে reciprocation, this is one of the key elements of a class, be it online class or whatever. এই reciprocation বাদ দিলে কিন্তু অনলাইন কোনো ধরনের ক্লাসই আসলে হয় না। এই জন্য আসলে আমি এটার বিপক্ষে যে আমি ভিডিও একটা আপলোড করে দিলাম, ভিডিও দেখে স্টুডেন্টরা কি করলো, দেখলো, কেউ একটু কমেন্ট দিলো বা দিল না। দ্যাটস নট হাউ ক্লাসেস আর কন্ডাক্টেড। যেটা হতে পারে সেটা হচ্ছে মেবি আই উইল আপলোড অ্যান ইন্ট্রোডাক্টরি ভিডিও। ফর এক্সাম্পল, আমি পোস্ট কলোনিয়াল লিটারেচার পড়াচ্ছি, মেবি আমি একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আপলোড করে দিলাম, সেখানে 10 মিনিটের ভিডিওতে কিছু ইন্ট্রোডাকশন থাকলো। তার থেকে হয়তো 6 বা 8 ঘন্টা পরে আমি বললাম যে আমরা introduction to post-colonial literature নিয়ে বসবো। So you people have already watched the video, so you have some basic understanding of it. Then we can go into an engaging discussion on post-colonial literature. That's what can be done. But শুধুমাত্র যে ভিডিও আপলোড করে দিলাম, that's not an effective way of conducting classes. So দেখা যাক আসলে স্পেসিফিক কি রুলিং আসে, সরকার আসলে কি চায়। সরকার না, সরকারের চায় কিছু হয় না, এখানে ইউজিসি বা ইউনিভার্সিটি গুলো কি ধরনের ডিসিশন নেয় সেটা দেখা যাবে। সো দ্যাট ওয়াজ আওয়ার ডিসকাশন অন অনলাইন ক্লাস। এটার সাথে আর কেউ কিছু অ্যাড করতে চাও, মানে অন্য ইউনিক কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, গাজী আরিফ। স্যার এখন স্যার এটা শুরু করলে কি স্যার মানে সবগুলো কোর্স কি শুরু হবে নাকি স্যার মানে স্পেসিফিক সব টিচাররা কি নিবে নাকি স্যার দেখা গেছে সব টিচাররা হয়তো বা এটা if it comes as a policy, if this is a direct instruction by the university authority, then all the teachers will have to conduct online class because it's a direct instruction. এতদিন যেটা ছিল সেটা ভলান্টারি। আমি যেমন অন্য ব্যাচে কিন্তু ভলান্টারি ক্লাস নিয়েছি, ওদের বলে দিয়েছি যে there will not be any attendance marks on it, or তোমার পার্টিসিপেশনে কিছু যাবে আসবে না। So voluntary ছিল, but university authority যখন এটাকে instruction দিবে, then it will become compulsory for all the teachers to conduct online classes, and for all the students it will be a requirement for them to participate in those online classes.
ইনস্ট্রাকশনটা খুব সম্ভবত আসবে খুব শীঘ্রই। আর স্যার আমার একটু ব্যক্তিগত স্যার একটু মানে একটা কথা মানে হ্যাঁ, সেটা হচ্ছে স্যার আমি ব্যক্তিগতভাবে বলতেছি স্যার, আমাদের স্যার ফলাফলটার ব্যাপারে কি স্যার কোনো যদি স্যার মানে কমিটির যে সভাপতি স্যার সে যদি ইচ্ছা করে স্যার, যেমন স্যার আমরা দেখছি এইচএসসি যে রেজাল্ট স্যার ওইটা খাতা তো বিভিন্ন টিচারদের কাছে ছিল, তারা স্যার যেটা করছে যে ডাক বিভাগের মাধ্যমে খাতাগুলো স্যার ডাক তো স্যার এখন খোলা স্যার, ডাকের মাধ্যমে কিন্তু স্যার খাতাগুলো স্যার এখন কি করা যায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়। আর একটা কথা হচ্ছে স্যার অফিস তো মোটামুটি স্যার অফিসে অনেক মানে আমাদের তো অফিস বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা স্যার, সেক্ষেত্রে স্যার চেয়ারম্যান যদি চায় স্যার ফলাফলটা মোটামুটি স্যার গুছিয়ে রাখলে আমাদের জন্য ভালো হবে, কারণ স্যার খোলার পরে দেখা গেছে এই খাতা দেখা গেছে সেকেন্ড এক্সামিনারের কাছে থাকলে ওইটা স্যার অনেক সময় লাগবে, কারণ এটা রেজাল্ট প্রসেসিং করতে অনেক টাইম লাগে স্যার। তো এই ব্যাপারে যদি স্যার চেয়ারম্যান যদি পরীক্ষা কমিটির সভাপতি যদি স্যার এইটা একটু করে স্যার, তাইলে যদি রেজাল্টের ব্যাপারটা দেখা গেছে খোলার পর যদি একটু দিতে পারে স্যার বুঝতে পেরেছি। অ্যাসেসমেন্টটা করা। হ্যাঁ, আমি তোমার রিপ্লাইটা দেব ধরি মাছ নাচি পানি স্টাইলে, বিকজ আমি কমিটিতে নাই। সো যেটা আমি মনে করি আর কি, সেটা হচ্ছে এসএসসি বা এইচএসসি রেজাল্টটা যেভাবে হয় সেটা হলো বান্ডলস অফ স্ক্রিপ্টস আর সেন্ট টু টিচার্স, দে ইভ্যালুয়েট, ঠিক আছে, ওনারা মার্কস ইনপুট দেন, ইনপুটের একটা শিট থাকে, এই শিটটাকে পাঠিয়ে দেওয়া হয় ইয়াতে বোর্ডে, এর বোর্ড হচ্ছে এটাকে কম্পাইল করে, যদি কোনো স্টুডেন্ট চ্যালেঞ্জ করে রিভ্যালুয়েশনের জন্য পাঠায়, তখন হচ্ছে ওই স্পেসিফিক বান্ডেল থেকে খাতাটাকে আবার রিকাউন্টিং করা হয়। দ্যাটস হাউ দিস থিং ওয়ার্কস। এটাকে মানে তোমার সিঙ্গেল এক্সামিনার রিভিউইং সিস্টেম বলা যায়। কিন্তু পাবলিক ইউনিভার্সিটির স্ক্রিপ্টে কিন্তু পেয়ার চেকিং হয়। পেয়ার চেকিং কি? পেয়ার চেকিং হচ্ছে দুইজন ব্লাইন্ড পেয়ার চেকিং করেন, অর্থাৎ একজন শিক্ষক নিজের ইউনিভার্সিটি থেকে খাতাটা চেক করেন, ওনার জানার কোনো পদ্ধতি নাই যে এই খাতাটা কার, এবং এই খাতাটাকে সেকেন্ড আরেকটা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়, ওই জায়গা থেকে আরেকজন শিক্ষক খাতাটা চেক করেন, এই দুইজন মার্কস পাঠান, এটাকে এভারেজ করা হয়। যদি তার মধ্যে ডিফারেন্স থাকে একটা স্পেসিফিক, ফর এক্সাম্পল 20%, তাহলে থার্ড আরেকজন এক্সামিনার কাছে পাঠানো হয়। ঝামেলাটা হচ্ছে অফিস খোলা, কিন্তু শিক্ষকদের জন্য এখন কিন্তু যাওয়ার কম্পালশন নাই, বিকজ শিক্ষকরা যাবেন কেন, মানে আমাদের তো আসলে কাজ করতে হচ্ছে না এই মুহূর্তে, বিকজ ইউনিভার্সিটি বন্ধ। তো রেজাল্টের কাজ কিন্তু আগানো সম্ভব না অনেকগুলো কারণে, তার মধ্যে একটা হচ্ছে থার্ড এক্সামিনেশনে গেলে কাকে দিয়ে চেক করানো হবে, বিকজ দ্য টিচার্স আর নট অ্যাভেলেবল, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি তো খোলা না সে অর্থে, জরুরি এক্সাম কন্ট্রোলার অফিস কিন্তু খোলা না আমি যতদূর জানি, যদি থাকে ওরা হয়তো মার্কশিট দিচ্ছে বা সার্টিফিকেট দিচ্ছে, তাইলে আমি রেজাল্টটা প্রিপেয়ার করবো কিভাবে, সেটা সম্ভব না। আর রেজাল্ট প্রিপারেশনের কাজটা কিন্তু পরীক্ষা কমিটির, কমিটি কিভাবে ডিসিশন, এখন কমিটি যদি বাসায় বসে কাজ করে কমিটি ডিসকাশন, এটা নিয়ে আমি কিছু বলবো না, বিকজ আমি কমিটির কেউ না। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে সবকিছু যেখানে স্থবির হয়ে আছে আর কি, এখানে আসলে রেজাল্টের কাজের জন্য ওনারা যাবেন বা যাওয়াটা যুক্তিযুক্ত কিনা, এই ধরনের একটা ডিবেট থাকে। সো আমার মনে হয় ইউনিভার্সিটি গেলে খুলে গেলে মানে অফিস যদি আগে খোলে আর কি, এখন জরুরি কাজে খোলা আছে সেটা ডিফারেন্ট, আমি বলছি ফুল সুইং এ যদি খোলে, তাইলে অত্যন্ত জরুরি ভিত্তিতে ফোর্থ ব্যাচের মানে ফোর্থ ইয়ারের রেজাল্ট তৈরি হয়ে যাবে, এই ব্যাপারটা নিয়ে আমি আশা করি একটু বলতে পারি আর কি। আর আসলে ডাকের মাধ্যমে কিন্তু রেজাল্ট করার সুযোগ নেই আর কি, এটা এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের পলিসি পরিপন্থী হবে ব্যাপারটা এরকম। এখন what we can pray for is যে ইউনিভার্সিটি দ্রুত খুলে যায়, খুলে গেলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, রেজাল্ট তখন দ্রুত গতিতে কিন্তু তৈরি করে ফেলা সম্ভব হবে, এটাই আর কি। সো আই থিংক দিস অ্যাড্রেসেস ইওর কোয়েশ্চেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে অনলাইন ক্লাসে আলাপ করলাম এতক্ষণ। এখন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি। আই ওয়াজ সাপোজ টু টক অ্যাবাউট থ্রি থিংস। দ্য সেকেন্ড ইজ কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন। করোনা ভাইরাস তোমাদের মধ্যে তো কেউ আক্রান্ত হন নাই, রাইট? করোনা ভাইরাসে আক্রান্ত যদি হয়ও কেউ, there is no need to be panicked because if people are young, আমি যত জানি সবাই কিন্তু অ্যাথলেটিক বা অ্যাটলিস্ট সুস্থ আর কি, তোমরা কোমরবিডিটির মধ্যে কেউ নাই। কোমরবিডিটি হচ্ছে if you are diabetic, if you have liver condition, if you have heart disease, or if you have kidney disease, or if you have severe asthma, এগুলো হচ্ছে কোমরবিডিটি। অথবা কেউ যদি ক্যান্সার থাকে আর কি, কারণ এই 5টা বা 6টা কোমরবিডিটি যদি না থাকে তাহলে ওই
করোনা ভাইরাসে আসলে করোনা ভাইরাস নিয়ে প্যানিক করার কিছু নেই, কিন্তু কোশ্চেন হচ্ছে আমি সাবধান হবো কিনা। এখন আমার কোমরবিডিটি নাই, তাহলে কি আমি বাইরে যাবো কিনা, কোনো দরকার না থাকলে যাব না, বিকজ you don't have comorbidity, but there are people at your home যে হয়তো comorbidity মধ্যে দিয়ে যাচ্ছে। For example, probably your father, for example, probably your mother, or your grandparents, or your uncle. So ওনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে you will not be, if you are infected by coronavirus, you will not get sick because you don't have comorbidity. তোমার হয়তো 2 দিন হাঁচি হবে, একদিন একটু জ্বর আসবে, and it's gone. But there will be a very high degree of possibility that you are going to contaminate your probably grandparents or your parents, maybe some elder person from your family. So ওনারা যখন আক্রান্ত হবেন, and since they have comorbidity, it's very likely যে ওনারা কিন্তু সার্ভাইভ করবেন না because they have comorbidity. তো এটাকে আমি প্যাসিভ কিলিং বলি, যে you are not sick, you are infected, you got well, you got recovered, but you are transmitting the disease to someone elderly into your family. So এটাকে আমি সেকেন্ড ডিগ্রি মার্ডারের সাথে কম্পেয়ার করবো, যে তুমি কিন্তু জেনে শুনে আরেকজন মানুষকে খুন করলে, ইউ ক্যানট ডু দ্যাট। এর জন্য আমাকে সাবধান থাকতে হবে, মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার দরকার নাই, সাবান দিয়ে হাত ধুতে হবে সবসময়, বিকজ হ্যান্ড স্যানিটাইজার সব জায়গায় অ্যাক্সেসিবল না, এই জন্য বলছি। আর যদি বাইরে যাও তো হ্যান্ড স্যানিটাইজার ছোট একটু ক্যারি করা ভালো, একটু পর পর মানে স্যার স্যানিটাইজ করে ফেলতে হবে। হ্যাঁ স্যার হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহলটা থাকে ওটা কি স্যার মানে আমাদের জন্য কি ক্ষতিকর কিনা, মানে হালাল কিনা স্যার? আচ্ছা, এখানে হচ্ছে আমি ইসলামের রুলিং নিয়ে এটা পড়ছিলাম আর কি। সো দুইটা উদাহরণ দেব, আমি যদি মুফতি না, কিন্তু মানে ইসলাম নিয়ে যতটুকু পড়েছি সেটা হলো, আমি আমার যিনি ওস্তাদ ছিলেন, ওস্তাদ বলতে যার কাছ থেকে আমি শিখেছি আর কি আরবি, কোরআনিক স্টাডিজ, থিওলজিক্যাল নলেজ যেটা ছিল। সো আই আস্কড হিম যে ফর এক্সাম্পল সাবান হচ্ছে ক্লিনিং একটা এলিমেন্ট হিসেবে কাজ করে। এখন যদি শুকরের চর্বি থেকে সাবান বানানো হয়, সেটা কি হালাল হবে কিনা? হি সেড হালাল, এন্ড উই ক্যান ইউজ, যদি শুকরের চর্বি থেকেও সাবান বানানো হয়, বিকজ ইট ক্লিনস আপ, বিকজ ফ্যাট কন্টেন্ট কিন্তু শরীরে লেগে থাকে না। আচ্ছা, দিস মাইট সাউন্ড কন্ট্রোভার্সিয়াল। এখন আমি আসি হচ্ছে অ্যালকোহলের মানে ব্যাপারে। অ্যালকোহলের মূল উপাদান হচ্ছে এথানল। ইথানলকে দুইটা কাজে ব্যবহার করা হয়, একটা হচ্ছে দাহ্য পদার্থ হিসেবে এথানল বার্নস, আর একটা হচ্ছে যেটা ফুড গ্রেড এথানল, সেটাকে অ্যালকোহল হিসেবে ব্যবহার করা হয়। এখন ওয়াইন যেটা আর কি অ্যালকোহলিক বেভারেজে যে পরিমাণ এথানল থাকে, ইটস ভেরি মাইল্ড। ফর এক্সাম্পল যেটা একদম হার্ডকোর হয়তো ওয়াইন, সেটাতেও অ্যালকোহল কনসেন্ট্রেশন থাকে 18 বা 20%, বিয়ারে থাকে 2 to 4%, তার চেয়ে বেশি না। তো এখন আমি যখন অ্যালকোহলকে কনজিউম করছি, এথানল শরীরের মধ্যে নিচ্ছি, ইট মেক্স মি disillusioned. That's why Islam has forbidden the consumption of alcohol. তাহলে অ্যালকোহল আমার কিন্তু মস্তিষ্কে একরকম পরিবর্তন ঘটাচ্ছে, স্বাভাবিক হিউম্যান বিং থাকছে, এই জন্য অ্যালকোহলকে নিষেধ করা হয়েছে, অ্যালকোহল খাওয়া নিষেধ। কনসাম্পশন বলতে এখানে আমি ইনজেকশন বোঝাচ্ছি, আমি পাকস্থলীতে নিচ্ছি সেটা। এখন অ্যালকোহল কিন্তু হারাম না যদি এটাকে মেডিকেল গ্রেডের কোনো পারপাসে ব্যবহার করা হয়, অর্থাৎ জীবাণুনাশক হিসেবে জীবাণুনাশক। বা এরকম কিছু? না, নট অনলি জীবাণুনাশক। যেমন আফিম খাওয়া কিন্তু ইসলামে নিষেধ, কুল্লু মুসকিরিন হারাম, এটা একটা হাদিস আছে যে সব ধরনের নেশাদায়ক বস্তুই কিন্তু হারাম, তাহলে আফিম খাওয়া কিন্তু হারাম। বাট যখন আমি এই আফিমকে ব্যবহার করছি ঔষধ হিসেবে, একজন দেখা গেল যে তার সার্জারি হবে একটু পরে, তাকে আমি চেতনানাশক হিসেবে এটা ব্যবহার করাচ্ছি, অথবা সার্জারি হয়েছে তার পেইন রিমুভালের জন্য ব্যবহার করছি, সেটা কিন্তু হারাম না, বিকজ এটা মেডিকেল পারপাসে ব্যবহার হচ্ছে। ঠিক আছে? এখন ইনজেকশন যেহেতু হারাম, কিন্তু আমি যখন অ্যালকোহলিক যেই মানে এথানল দিয়ে বানানো যে স্যানিটাইজারটাকে ব্যবহার করছি, হাতে রাব করছি, আমি কিন্তু ইনজেস্ট করছি না, এটা আমার শরীরের এক্সটার্নাল অর্গানের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে। হ্যান্ড স্যানিটাইজারে লেখা থাকে ইনজেকশন নিষেধ। কয়েকশো মানুষ মারা গিয়েছে যারা অ্যালকোহল খেয়েছিল, স্পেসিফিক্যালি ইরানে আর কি। সো আমি যখন এটাকে ইনজেস্ট করছি না, ইট ডাজন্ট বিকাম হারাম। আমি যতটুকু রুলিং করেছি আর কি, আমি এটাকে এক্সটার্নাল মানে শরীরের এক্সটার্নাল একটা অর্গানে ব্যবহার করছি টু মেক শিওর দ্যাট ইট নিউট্রালাইজেস দ্য হার্মফুল জার্মস, যেটা আমাকে
কিন্তু শারীরিক অসুস্থতা দিতে পারে। সেজন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা কিন্তু হারাম না, ঠিক আছে? এবং কেউ যদি দাবি করে যে হালাল পদ্ধতিতে বানানো হ্যান্ড স্যানিটাইজার আছে, ইটস নট, পসিবল। এটা কাজ করবে না, এটা স্যানিটাইজ করবে না, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হলো অ্যালকোহল যখন আমি শরীরের উপর বেশি ব্যবহার করছি, আমাদের শরীর কিন্তু খুব টেন্ডার, এটার একটা লং লাস্টিং ইম্প্যাক্ট তৈরি হতে পারে, ইট ক্যান ক্রিয়েট বার্ন। এই জন্য সবচেয়ে সেফ হচ্ছে, বাংলাদেশে যেহেতু সব জায়গায় পানি আছে, the best thing we can do is to wash our hands with soap or hand Yeah. sanitizer, yeah, hand wash, I mean ওই লিকুইড যেটা। সো এটা দিয়ে যখন আমি হাত ধুয়ে ফেলছি for more than 20 seconds, it kills all the germ. That's the best thing. তোমরা যদি সিডিসি গাইডলাইন্স দেখো, আমি WHO কে সেভাবে বিশ্বাস করি না, বিকজ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, যেটা আমি সিডিসি ফলো করি। তাহলে সিডিসি হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকা, ওরা যে গাইডলাইন্সটা দিয়েছে ওখানে কিন্তু স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে সাবান দিয়ে হাত ধোয়াটা বেশি ইফেক্টিভ। এর কারণ কি? কারণ হচ্ছে আমি যখন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি, আমার হাতে যদি কোনো অন্য ধরনের ময়লা থাকে, তাহলে কিন্তু এটা জার্মটাকে হাইড করে ফেলতে পারে, সেই ধরনের কিছু ইস্যু আছে। সো এখন কথা হচ্ছে প্যান্ডেমিক কবে যাবে? If you look at, I mean, we have two different scenarios. First is the scenario that we have seen in China and in European countries. For example, কিছুদিন আগে পর্যন্ত করোনার সবচেয়ে বেশি বড় ভিকটিম ছিল কিন্তু ইতালি, এরপরে আসলো স্পেন, জার্মানি ছিল, সুইজারল্যান্ড ছিল। তাহলে ইউরোপের এই দেশগুলো কিন্তু এখন কার্ভটাকে ফ্ল্যাটেন করে ফেলেছে, নিচের দিকে নেমে গিয়েছে। That has not happened with the United States. কারণ আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, and what Donald Trump does is he you know speaks against the scientific community. Scientific community যে রেকমেন্ডেশন দেয় তার বিপক্ষে উনি কাজ করেন, এই জন্য আসলে আমেরিকাতে কন্টেনমেন্ট হয় না। তাহলে ভাইরাসই কিন্তু এখন আবার সেকেন্ড ডিগ্রি একটা সার্চ হচ্ছে আমেরিকাতে। If you look at Brazil, the same thing has happened. If you look at India right now, ইন্ডিয়াতে কিন্তু কেস সার্চ হচ্ছে। India is now the third highest country with the most number of coronavirus patients. After, Affected. yes, after the United States, Brazil, and number 3 is India. Number 4 is India. Russia. ঠিক আছে? এই হচ্ছে সিনারিও। বাংলাদেশে আসলে সঠিক ভাবে বলা সম্ভব না কত সংখ্যক করোনা ভাইরাস পেশেন্ট আছে। আই থিংক উই হ্যাভ লাইক আ মিলিয়ন কেসেস হতে পারে, আমাদের দেশে তো টেস্টিং হচ্ছে না, টেস্টিং করানো যাচ্ছে না, অনেক ক্ষেত্রে টেস্টের রেজাল্ট আসছে 10 দিন 12 দিন পরে। দিস আর দ্য রিজনস বাংলাদেশে কত সংখ্যক মানুষ করোনা ভাইরাস ইনফেক্ট সেটা সঠিকভাবে বলা সম্ভব না। বাট করোনা ভাইরাসের যেটা সিস্টেম আর কি, যে ইট কিপস গোয়িং আপ, যেহেতু বাংলাদেশের মানুষের লাইফস্টাইল খুব পরিবর্তন হয়েছে নাই, লকডাউনের মধ্যে কেউ ঘরে বসে থাকে নাই, সেজন্য এই কার্ভটা কিন্তু ফ্ল্যাটেন হতে থাকে। সো মাই এস্টিমেশন সেজ দ্যাট দিস মান্থ অফ জুলাই উইল বি ভেরি ক্রুশাল। এই জুলাই শেষ হয়ে গেলে আসলে কার্ভটা আস্তে আস্তে ফ্ল্যাটেন হতে শুরু করবে। দিস ইজ হোয়াট আই স্পেকুলেট, দিস ইজ হোয়াট আই হোপ, দিস ইজ হোয়াট আই বিলিভ ইন। এখন দেখা যাক আসলে কি হয়, আমরা আসলে জানি না, করোনা ভাইরাস নিয়ে আসলে তেমন কিছু আমাদের জানা নাই। তো এই হচ্ছে করোনা ভাইরাসের ব্যাপার আর কি। তাহলে এখানে আমি কয়েকটা সাজেশন দিব। ফার্স্ট, ডোন্ট গো আউট আনলেস ইটস নেসেসারি। সেকেন্ড, ইউজ এ মাস্ক এট অল টাইমস, বাইরে গেলে বাসায় মাস্ক পরা দরকার নেই। ট্রাই টু ক্যারি সাম হ্যান্ড স্যানিটাইজার when you go out, সেটা দরকারও নাই যদি সাবান থাকে। সো একটু পরে পরে দেখা গেল যে আমি বাইরে গেছি, একটু পরে আমি হাতটা ধুয়ে ফেলার সুযোগ পেলাম আর কি, ধুয়ে ফেলতে হবে। বাসায় এসে কোনো কিছু ধরার আগে হাত ধুয়ে ফেলতে হবে, এরকম আর কি। যে ভাইরাস কন্টেইন করতে পারে এমন যা কিছু আমি টাচ করবো তা সেটার পরেই হচ্ছে আমাকে হাত ধুয়ে ফেলতে হবে, অথবা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে। থার্ড হচ্ছে আই হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম আওয়ার এলডারলি পিপল as much as possible, because আমি যদি ভাইরাসের সাইলেন্ট ক্যারিয়ার হই, যে আমার ভাইরাস আছে কিন্তু আমি জানি না, তাহলে কিন্তু তাদের মধ্যে ইনফেক্টেড হওয়ার পসিবিলিটি তৈরি হয়। এই জন্য এলডারলি যারা আছে তাদের থেকে একটু দূরে থাকতে হবে, ওনাদের সেফ জায়গায় রাখতে হবে, বিকজ দে আর দ্য মোস্ট প্রোন টু দ্য ভাইরাস। ওনারা ইনফেক্টেড হলে সবচেয়ে বেশি সাফার করবে, এই ধরনের ব্যাপার থাকে। আর আরেকটা হচ্ছে ক্লিনলিনেসের কোনো বিকল্প নেই। And let's hope যে ভাইরাস সাবডিউ করে যায়। So this is pretty much about the virus. Now the main issue, যে জন্য আসলে আমি আজকে তোমাদের ডেকেছি আর কি, সেটা হচ্ছে
You people are going to be graduates pretty soon, result হয়ে যাবে, so appeared certificate আছে অনেকে, কিন্তু question হচ্ছে what will happen to the job market? What do you think? জব মার্কেটে কি ধরনের পরিবর্তন আসবে করোনা ভাইরাসের পরে? তার আসলে অনেকগুলা স্কিলের দরকার হবে হয়তো, টেকনোলজিক্যাল আমার মনে হয়। আচ্ছা, আমি এই স্কিল সেট গুলাকে বা যে ধরনের নলেজ দরকার হবে সেটাকে তিনটা ভাগে ভাগ করেছি। ওয়ান, ইউনিভার্সিটি এডুকেশন থেকে যেটা এসছে আর কি, সেটা হচ্ছে সাবজেক্টিভ নলেজ। সাবজেক্টিভ আসলে ব্যক্তিগত বোঝাচ্ছি না, সাবজেক্টিভ বলতে ডিপার্টমেন্টাল নলেজ বলছে, নলেজ ফ্রম ইয়ার ডিসিপ্লিন। সেকেন্ড হচ্ছে টেকনোলজিক্যাল লিটারেসি। থার্ড হচ্ছে স্কিলস, ডিফারেন্ট স্কিলস। টেকনোলজিক্যাল লিটারেসি যেটা, এটাকে আমি স্কিল বলবো না, বিকজ ইটস এ রিকোয়ারমেন্ট। আই মিন, when did you learn how to eat? বাংলাদেশের মানুষ হাত দিয়ে ভাত খায়, তো হাত দিয়ে ভাত খাওয়াটাকে শিখতে হয়েছে নাকি? এটা তো হয়ে গেছে। আমি আমি বাংলায় কথা বলি, এটা তো আমাকে শিখতে হয় নাই, মানে আই অ্যাকোয়ার্ড দ্য নলেজ সিন্স মাই চাইল্ডহুড। সো টেকনোলজি হচ্ছে সেরকম আর কি, টেকনোলজি হচ্ছে ইটস লাইক ব্রিদিং। সো ফর এক্সাম্পল, তুমি যদি এখন কাউকে যে বলো যে আমি জানি না how to use a Microsoft Office Word program, I don't know how to prepare a multimedia presentation file, I don't know how to use Excel. In most of the cases, that person will laugh at you. Ha এটা জানা না, এটা না জানার কি আছে? এটাকে আমি জন্য স্কিল বলবো না, because this is a requirement. Computer literacy is not a skill anymore. It's like that inevitable thing, that a must thing that you are supposed to have. Skills or skill set refers to something else. তাহলে আমি তিনটা আলাদা আলাদা ডিবেটে আসবো। ফার্স্টে আসি ডিপার্টমেন্টাল নলেজ বা সাবজেক্টিভ নলেজ, যেটা সেটা হচ্ছে first of all, you are English graduates. So what you have to do is to be able to communicate in English language flawlessly. For example, you have to be able to know how to write English sentences without making grammatical mistakes. You have to know how to produce English sentences without making grammatical mistakes when you speak. And you have to know how to read, you have to know how to write. এটা চারটা বেসিক স্কিল, এই বেসিক স্কিলগুলোকে অ্যাচিভ করতে হবে। অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে you are probably a very good writer, but you suck when you speak. Right? This can happen. Or maybe some of you are very good at presentation. Maybe you can make phenomenal presentations. But when you write, your writing contains a lot of mistakes. This can happen. Or maybe you're not a good reader. Or maybe you don't understand when someone speaks in English. So এই সমস্যাগুলোকে ওভারকাম করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট থিং, দ্যাট ইউ হ্যাভ টু বি linguistically very sound, because I mean this is one of the basic reasons is that you are an English graduate. English department থেকে পাশ করা কেউ ইংরেজিতে কমিউনিকেট করতে পারছে না, this will be seen as a disgrace. Okay, first thing. Second, the things you are taught at your department, এগুলা নিয়ে একটা ওভারঅল ধারণা থাকতে হবে। For example, you are in a job interview and someone asks, what do you think about Hamlet? I mean, why did Hamlet descend into madness? Or maybe they will talk about Dr. Faustus, or maybe Jeffrey Chaucer নিয়ে জিজ্ঞেস করবে কিছু। What will be your response? If you don't know what they did, if you don't know the details from the text, how will you respond? তাহলে সব জায়গায় যে ইংলিশ ডিসিপ্লিনের মানুষ থাকবে ব্যাপারটা এরকম না, কিন্তু ইংলিশ ডিসিপ্লিনের যদি কেউ থাকে সে কিন্তু ইংলিশ সাবজেক্ট থেকে স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞেস করবে। দিস ইজ ফর জেনারেল জবস। হোয়াট অ্যাবাউট টিচিং? টিচিং আসলে কিন্তু এই সাবজেক্টিভ নলেজের কোনো বিকল্প নেই, এবং ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যারা গ্রাজুয়েট হয়ে বের হয় তার একটা সিগনিফিক্যান্ট নাম্বার কিন্তু টিচিং এ আসে। ঠিক আছে? সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু। তাহলে আমাকে বিষয়ভিত্তিক সাবজেক্টিভ নলেজ অ্যাচিভ করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাকে ইংলিশের ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে হবে। এটার জন্য কাজ করতে হবে, কিছু তরিকা আছে, সেটার মধ্যে একটা হলো বেশি বেশি বলা। এখন আমি যেটা কি মনে করি একটা হতে পারে সেটা হলো রেকর্ড ইউর to record when you speak in English. Maybe you can video record, or maybe you can audio record it. Then you can check যে আমি নিজে কি ধরনের মিস্টেক করি, আমি কি বেশি আ বলি কিনা, আমি কথা বলার সময় কি শব্দ খুঁজে পাই না এমন হয় কিনা, আমি কথা বলার সময় কি
দেখা যায় আহ, কি বলে মানে when I speak in English maybe I make a lot of mistakes আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক থাকে না হয়তো আমি এই ধরনের কিছু মিস্টেক মানে কি বলে খুঁজে পাই আর কি so this can happen now you can overcome these kinds of mistakes by recording your speech for example you can take a topic and talk on it for 5 minutes record the whole session and then evaluate যে আমি যেটা বলেছি সেটার মধ্যে কি কি ধরনের ভুল থেকেছে সেগুলোকে পরবর্তীতে কি করা চেক করে নেওয়া I mean, and if it's possible, you can probably talk to your friends in English, something like that. This can happen. আর আরেকটা হচ্ছে তোমরা দেখবা লাস্টে সরি অনার্স লাইফে অনেকগুলো টেক্সট পড়ে আসো নাই আই মিন পড়ে আসো নাই আমি বলতে বোঝাচ্ছি যে মেবি ইউ মেমোরাইজড অ্যান অ্যান্সার সেটা ফাইনালে এসেছিল ইউ রোট ইট ডাউন ইউ vomited this you know memorized thing onto the scripts and you got good marks maybe you got an A minus. This is not what I mean because your CGPA has nothing to do with it. জব পাওয়ার জন্য সিজিপিএ রিকোয়ারমেন্ট কিন্তু মূল কোনো বিষয় না মূল বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু বি নলেজেবল এই নলেজটাকে অ্যাচিভ করতে হবে এখানে সিজিপিএ মুখ্য না আমার ক্লাসে অনেক লো সিজিপিএ ওয়ালা ছেলে পেলে ছিল যারা খুব সাকসেসফুল অনেক হাই সিজিপিএ ওয়ালা অনেকে আছে যারা ভালো জব পায়নি সো বিষয়টা হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য লেভেল অফ ইউর নলেজ যে তুমি কি ধরনের জবে যাবে তাহলে ফার্স্টে আসবে সাবজেক্টিভ এবং লিঙ্গুইস্টিক নলেজ সেকেন্ড হচ্ছে কম্পিউটার লিটারেসি এটাকে আমি কিন্তু স্কিল বলবো অনেকে বলতে পারে যে কম্পিউটার লিটারেসি এক ধরনের স্কিল নো 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 দিস ইজ এ বেসিক রিকোয়ারমেন্ট এখন তুমি যেই জবেই যাও ফর এক্সাম্পল আমি টিচিং আছি সো আমাকে কিন্তু কম্পিউটার লিটারেসি হেল্প করছে আমি কম্পিউটার ব্যবহার করছি অনেক আগে থেকে এন্ড আই হ্যাভ বিন I have self-taught I taught myself different computer programming and other stuff so এটা কিন্তু আমাকে প্রিভিলেজ দিচ্ছে মেবি তুমি টিচিং আসছো না what if you go into some other kind of job for example তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছো what will happen what you have to do is to prepare multimedia presentations right and if you don't have any exposure to it how will you make it maybe you have to check sometimes you know you have to sometimes prepare some Excel programming function হয়তো করতে হবে how will you do that তোমার যদি knowledge না থাকে maybe you have to write something on word processing application platform maybe you have to do some minor graphics designing ঠিক আছে একটা ইমেজ রিসাইজ করতে হবে আমি বলছি না যে কমপ্লেক্স কোনো ডিজাইন করতে হবে বাট এই ধরনের বেসিক স্কিলগুলো থাকা কিন্তু অ্যাবসলিউট মাস্ট কম্পালসরি বিকজ এই 2020 21 22 23 সালে এসে যারা জবে ঢুকবে তারা যদি বলে যে আমার কম্পিউটার লিটারেসি নাই দিস উইল বি আ মেজর ডিসকোয়ালিফিকেশন আমি আবার বলছি this will be a major disqualification then computer literacy amar nai ami computer use korte pari na if the employer knows that you are a novice in terms of using computers this will be a major disqualification for you job nibe na সোজা কথা job nibe na এটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে করোনা ভাইরাসের ইমপ্যাক্ট করোনা ভাইরাসের ফলে যেটা হবে সেটা হচ্ছে ওকে I mean let's be honest with each other সেটা হচ্ছে why do you think the teachers from different universities শুধু বরিশালের কথা বলছি না সারা বাংলাদেশে why do you think the teachers did not want to conduct online classes is it only because students don't have access to internet no it's because some of our elder teachers Barishal University the elder teacher nai some of our elder teachers for example professors who are above 60 maybe or above 55 don't know how to use computers. This might sound ridiculous, but that's the truth. And I have talked to people who don't know how to operate computers. So, এটা শুধুমাত্র আমি কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলছি না, সারা বাংলাদেশের ক্ষেত্রে বলছি. So there are lots of teachers, they don't know how to use Zoom, they don't know how to use Meet, they don't know how to use maybe some other online class platform. This is one of the reasons they did not show any interest in conducting online class. বুঝাতে পারছি সো তাহলে করোনা ভাইরাসের পরবর্তী জীবনে যেটা ঘটবে সেটা হচ্ছে করোনা ভাইরাস will leave a long lasting impact on the kind of way we see employment এই জন্য টেকনোলজিক্যালি সাউন্ড সবাইকে কিন্তু এখন থেকে প্রেফারেন্স দেওয়া হবে because these kinds of things might happen in the future এবং প্রতিষ্ঠানগুলো এখন যেটা করবে সেটা হচ্ছে কিছু
কাজের কিছু কিছু অংশকে আউটসোর্স করে দিবে, এটাকে হোম বা টেক অ্যাওয়ে টাস্ক হিসেবে দিয়ে দিবে, যে আপনি কাজটা বাড়ি থেকে করতে পারেন। দেখা যাবে কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো বলবে যে আমরা আমাদের প্রতিষ্ঠানে আগে 8 ঘন্টা খোলা রাখতাম, এখন 6 ঘন্টা রাখবো, কিন্তু 2 ঘন্টা আপনাকে বাসায় বসে কাজগুলো করতে হবে। তাহলে বাসায় বসে যেগুলো কাজ করতে হবে সেই সবকিছু কিন্তু কম্পিউটার লিটারেসির উপরে ডিপেন্ড করবে। বুঝতে পারছি? তাহলে কম্পিউটার লিটারেসি will become a major thing that employers will look at after this coronavirus pandemic. এটা আগে থেকে ছিল, কিন্তু এই করোনা ভাইরাস সিচুয়েশনের জন্য it will be given importance manifolds. This is an inevitable thing. এজন্য আমি এটাকে কিন্তু স্কিল বলছি না, কম্পিউটার ব্যবহার করতে পারাটা কোনো স্কিল না, আসলে ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে এখন। ম্যান্ডেটরি থিং, ইটস অ্যান অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট। তাহলে তোমাদের কি করতে হবে? দোজ অফ ইউ, এখন তুমি বলতে পারো স্যার আমার ল্যাপটপ নেই। স্যার এটা এই মাত্রই মানে ভাবছি যে বলবো যে স্যার আমার কাছে তো হ্যাঁ Fine, you don't have a laptop, but you have a smartphone. It has Microsoft Office program. It has Microsoft PowerPoint. It has Microsoft Excel. It has video editing software applications. What you have to do is to install these applications, the laptop name, and you have to know how to use it. You have to know the formatting. ঠিক আছে? তুমি okay. আচ্ছা, এক সেকেন্ড, ভিডিওটা sorry, it was my sister. So স্যার না থাকলে সবাই কথা বলে। যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে what you have to do is to install these software applications. মোবাইলে করো, ফাইন, কি তোমার কিন্তু এই যে লেআউটটা আছে সেটার সাথে পরিচিতি করছে। তুমি ওয়ার্ড প্রসেসিং নিজে নিজে শেখো, যে হ্যাঁ এই জায়গাটাতে আমি কিভাবে হেডলাইন দিব, এই জায়গাটাতে আমি কিভাবে একটা ওয়ার্ডের হয়তো কোন একটা স্পেসিফিক গ্রাফিক অ্যাড করব, আমি ছবি কিভাবে রিসাইজিং করব, এই জিনিসগুলো নিজে নিজে আস্তে আস্তে শিখে ফেলো। তুমি এক্সেল এর প্রোগ্রামিং শেখো কিছু, ঠিক আছে? তুমি মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্ট সেটা দিয়ে নিজে নিজে কিছু কিছু স্লাইড তৈরি করো, এটাতে টুইকিং করো, কিছু চেঞ্জ করো। ডু দিস। ভিডিও হচ্ছে নিজে নিজে ভিডিও করে কিছু এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেগুলো এডিট করো। ডু দ্যাট। এই ধরনের কাজ করার মাধ্যমে কিন্তু স্কিল ডেভেলপ করছে। তাহলে যার ল্যাপটপ নাই, ইটস ফাইন, ইউজ ইউর স্মার্টফোন। স্মার্টফোন না থাকলে দিস ইজ দ্য হার্শ ট্রুথ, it's a major disadvantage for you. যদি ল্যাপটপ বা স্মার্টফোন না থাকে, it's a major disadvantage for you, এবং জব লাইফে you have to suffer for it যদি তোমার কম্পিউটার লিটারেসি না থাকে। যাদের ল্যাপটপ আছে, ল্যাপটপটাকে শুধুমাত্র ফেসবুক অথবা মুভি দেখা, সিরিয়াল দেখার কাজে ব্যবহার না করে, use it for achieving some genuine computer literacy skills. Use it for some genuine purposes. Do that, because this will be a requirement. আমি বলছি না কিন্তু এটা স্কিল, বাট ইট উইল বি আ মেজর রিকোয়ারমেন্ট। সে তুমি যে জবেই যাও, তুমি পাবলিক ইউনিভার্সিটিতে আসলে হয়তো অনেক ক্ষেত্রে লিটারেসিকে মেজর কম্পোনেন্ট হিসেবে দেখা হয় না, বিকজ উই অল নো পাবলিক ইউনিভার্সিটিতে অনেক জিনিস দেখে রিক্রুটমেন্ট করা হয়। বাট তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটির টিচিং এও যাও, ইট উইল বি আ রিকোয়ারমেন্ট। তুমি যে ধরনের জবে যাও, কম্পিউটার লিটারেসি উইল বি অ্যান অ্যাবসলিউট মাস্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমার আর্গুমেন্টের সেকেন্ড পার্ট, যে ফার্স্ট ছিল সাবজেক্টিভ বা ডিপার্টমেন্টাল নলেজ, সেকেন্ড হচ্ছে টু অ্যাচিভ কম্পিউটার লিটারেসি। কম্পিউটার লিটারেসির মধ্যে তাহলে কি কি পড়লো? মাইক্রোসফট অফিস প্রোগ্রামিং অ্যাপ্লিকেশনস, সফটওয়্যার অ্যাপ্লিকেশনস, ফর এক্সাম্পল ওয়ার্ড ফাইলস, মাইক্রোসফট ওয়ার্ড, ফর এক্সাম্পল মাইক্রোসফট এক্সেল, ফর এক্সাম্পল মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, রাইট? তিনটাকে শিখতে হবে। কিছু বেসিক ভিডিও এডিটিং স্কিল শেখা যেতে পারে। তারপরে হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কিছু ফান্ডামেন্টাল কাজ শেখা যেতে পারে, যেগুলোকে আমি বেসিক লিটারেসি স্কিলস, কম্পিউটার লিটারেসি স্কিলস বলছি। এখন কেউ যদি HTML শিখতে চায়, CSS শিখতে চায়, ওয়েব টু প্ল্যাটফর্ম ব্যবহার করে, ওয়েব টু বলতে বোঝাচ্ছি যে ওয়ার্ডপ্রেসে একটা সাইট করলাম, ওয়েবলিতে একটা সাইট করলাম, অথবা আমি হয়তো ব্লগারে একটা আসলে কোডিং, তারপরে জাভাস্ক্রিপ্ট, এইগুলো অনেকে তো অনলাইনে এখন কোর্স করতেছে, এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, কম্পিউটার লিটারেসির মধ্যে যেমন ফেলবো, একদিকে কম্পিউটার লিটারেসি, অন্যদিকে এটাকে স্কিলের মধ্যে ফেলা যায়। সো এটা একটা অ্যাডেড স্কিল, ওটা আমি একটু পরে অ্যাড্রেস করছি। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু এখন শিখতেই হবে, তুমি যে ধরনের জবে যেতে চাও না। These will be an absolute
রিকোয়ারমেন্ট, রাইট? তাহলে আমি থার্ড যেই আলাপ সেটাতে চলে যাই, সেটা হলো স্কিল ডেভেলপ করা। আচ্ছা, এই জায়গাটা ট্রিকি, এটা হচ্ছে অ্যাম্বিশনের উপর ডিপেন্ড করে। তাহলে সাবজেক্টিভ নলেজ, ইংলিশ স্কিল এবং কম্পিউটার লিটারেসি কিন্তু অ্যাবসলিউট মাস্ট থাকতেই হবে। স্কিল হচ্ছে অ্যাচিভমেন্টের বিষয়। এখন আমি কোন দিকটাতে স্কিল অ্যাচিভ করব সেটা ডিপেন্ড করবে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর। সেটা আমি কতটুকু প্যাশনেট একটা ব্যাপারে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল when my mother cooks something, why does it taste so delicious? আমার কাছে কেন এত খাইতে ভালো লাগে? মেবি আমি রান্না করলে এত মজা হয় না। Why? Because my mother is more skilled at cooking than anybody else at my home. বুঝতে পারছি? সো ব্যাপারটা হচ্ছে স্কিলটা এরকম, কুকিং একটা স্কিল। এখন হ্যাঁ, এটা অবশ্যই লাইফের একটা অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট। কুকিং সবারই আসলে শিখতে হবে, ছেলে আর মেয়ে যেই হোক, কুকিংটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো I have to have some specific paths that I want to take on after I graduate. For example, আমি কি ধরনের জবে যেতে চাই, ঠিক আছে? এটাকে আমার একটু ভিশনারি হতে হবে যে আমি বিসিএস কে প্রায়োরিটি দিব, ব্যাংক জবকে প্রায়োরিটি দিব, নাকি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে চাই, নাকি অন্য কোনো জব করতে চাই, আমি কোন ক্যারিয়ার ট্র্যাকটাতে যাব, সেইটার ক্ষেত্রে কি কি ধরনের স্কিল রিকোয়ারমেন্টস থাকতে পারে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি কয়েকটা বেসিক স্কিলের কথা বলি। ফর এক্সাম্পল, লিঙ্গুইস্টিক স্কিল। লিঙ্গুইস্টিক স্কিল বলতে আমি যেটা বোঝাচ্ছি, ইটস নট আই মিন ইংলিশ জানাটা, বাংলা এবং ইংরেজিতে ফ্লুয়েন্সি থাকাটা হচ্ছে it's a compulsory thing for you people because you are from English department. But what if you know how to speak, how to write, how to read, and how to listen well in Spanish or French or Chinese or Japanese? That will be a skill. ঠিক আছে? For example, you know how to speak Spanish. তাহলে যেটা হবে সেটা হচ্ছে maybe an international company that deals with Spanish speakers will prioritize recruiting you. Maybe you want to go abroad. এই স্কিলটাকে কিন্তু একটা অ্যাডেড বেনিফিট হিসেবে দেখা হবে। ফর এক্সাম্পল, তুমি হায়ার স্টাডিজে যেতে চাও, সো maybe you can try to do something that is related to Spanish maybe. তো এটা আমি বলতেছি যে লিঙ্গুইস্টিক স্কিল কিন্তু অ্যাচিভ করা যেতে পারে। এখন অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, ডুওলিঙ্গো আছে, তারপরে কোর্সেরা আছে, এরা অনেক ধরনের কোর্স অফার করে। মেবি আমি হয়তো দেখলাম যে হ্যাঁ, আমি স্প্যানিশ আগ্রহী, তাহলে স্প্যানিশের কিছু লেসন নিয়ে ফেলি। মনে হলো যে China will dominate the world market after this pandemic, so maybe বাংলাদেশের সাথে ট্রেড বাড়বে চাইনিজদের, অথবা আমি কোনো একটা বাইং হাউসে কাজ করতে চাই বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের মধ্যে আমি জব নিতে চাই, সেই ক্ষেত্রে if I learn Chinese it will be an absolutely added advantage. এবং এখানে একটা বিষয় হচ্ছে the Chinese, they most of them cannot speak in English, so চাইনিজ জানাটা কিন্তু একটা স্কিল হিসেবে কাজ করে। অথবা অনেকে হায়ার স্টাডিজে কিন্তু চায়না যেতে যায় অনেক ক্ষেত্রে, এখন যাচ্ছে। বরিশাল ইউনিভার্সিটির অনেক টিচার কিন্তু চায়না থেকে পিএইচডি করে এসেছেন আর কি। সো ইফ ইউ নো চাইনিজ ইউ উইল বি প্রায়োরিটাইজড অন ইস্যুস লাইক, অথবা কোরিয়ান বা জাপানিজ অথবা জার্মান অথবা সুইডিশ, বিদেশি ভাষাগুলো কিন্তু জানা একটা স্কিল হিসেবে আসতে পারে। সো আমি এটা জানার ট্রাই করতে পারি। সেকেন্ড হচ্ছে, এই পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যে এই প্রায় কতক্ষণ হলো আমরা কথা বলছি, ইট হ্যাজ বিন লাইক 2 hours, আই মিন প্রায় 1.5 ঘন্টা, সরি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মতো। এই 1.5 ঘন্টার মধ্যে আমি যা কিছু বলেছি, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নোট ডাউন, অথবা মানে খেয়াল করো, সেটা হচ্ছে there are different e-learning platforms. For example, Coursera আছে, for example edX আছে, edX, for example এরকম আমি কয়েকটা নাম তোমাদের গ্রুপে দিয়ে দিব। And what they do is they offer free courses. They have hundreds of thousands of courses offered by leading professors from world's most renowned professors, teachers. So what you have to do is, আমি যে ক্যারিয়ার ট্র্যাকটাতে যেতে চাই তার রিলেভেন্ট কি কি ধরনের কোর্স এখানে আছে। সবগুলোতে এনরোলমেন্টের কিন্তু ফি নাই, অনেকগুলাই ফ্রি। তো ওরা সার্টিফিকেট দিবে না, বাট এটা সিভিতে শো করা যাবে। সো মেবি আমি দেখা গেল যে আমি ওই যেমন বলছিল আর কি, হাসান বলছিল যে আমি কোডিং শিখছি, বা আমি কোডিং না সরি শিখছি, ও হচ্ছে
ডিজাইনিং শিখছে আর কি, গ্রাফিক্স ডিজাইনিং। তো যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কিন্তু ওরা কোর্সগুলোকে ফ্রিতে অফার করে। এখানে ভিডিও থাকে, এখানে অডিও টেক্সট সরি ভিডিও থাকে, এখানে টেক্সট বেসড কিছু কাজ থাকে, ওরা হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু কাজ দেয়, সেগুলো সাবমিট করতে হয়। এই ই লার্নিং প্ল্যাটফর্মগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে আর কি। তাহলে যারা এখন বাসায় বসে বসে বোর্ড হচ্ছে, try to enroll into some of these programs. By doing that, you can increase your skill set. ঠিক আছে? এখানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের কোর্স আছে, এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স আছে, এখানে লিটারেচারের বিভিন্ন কোর্স আছে, এখানে টিচিং পেডাগজির অনেক কোর্স আছে, এখানে লিঙ্গুইস্টিক্স, অনেকে লিঙ্গুইস্টিক্স যারা এখানে আছে আর কি, সো লিঙ্গুইস্টিক্স এর এখানে কিছু কোর্স আছে, ইএলটি কিছু কোর্স আছে, ঠিক আছে, টেসলের কিছু কোর্স আছে। আবার যারা লিটারেচার পড়ছো তারা যে লিঙ্গুইস্টিক্স এর কোর্স করতে পারবে না, ব্যাপারটা এরকম না। যারা লিটারেচার পড়ছো তারা যে টিচিং পেডাগজি নিয়ে কোনো কোর্স করতে পারবে না সেটা না। যারা হয়তো পরবর্তীতে রিসার্চে এনগেজ হবা তারা যে রিসার্চের কোর্স করতে পারবে না, ব্যাপারটা এরকম না। এরকম হাজার হাজার কোর্স আছে, বাট ইউ হ্যাভ টু ডু ইজ টু লুক ফর the ones that are relevant for you in terms of your venture towards the job that you are going to explore, towards the job market that you are going to explore into in the next couple of years. So এখন আমার কিন্তু এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটাকে কাজে লাগাইতে হবে, যে আমি 15 দিনে বা 3 সপ্তাহে একটা কোর্স শেষ করে দিলাম, পরবর্তীতে আমি এটা সিভিতে অ্যাড করতে পারবো, ঠিক আছে। আর যদি কারো ওদেরকে পে করার পদ্ধতি থাকে, if you want to invest into it, then you can also achieve a certificate, যেটা আরো ভালো হবে। তো তাহলে আমি কিছু ওয়েবসাইটে লিংক দিয়ে দিব, এডেক্স, কোর্সেরা আছে, তারপরে আরো কি কি আমার এই মুহূর্তে মনে নাই, অনেকগুলো আছে, ঠিক আছে। ওরা হচ্ছে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটির থেকে কোর্সগুলো অ্যাডপ্ট করে ওগুলো হচ্ছে ওরা অফার করে, সো ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান টেক সাম অফ দ্য কোর্সেস। তাহলে এই পার্টটাতে আমি যেটা বললাম স্কিল সেট ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ডেভেলপ সাম স্কিলস, লিঙ্গুইস্টিক হতে পারে, জব সেক্টরে স্পেসিফিক্যালি লাগবে সেই ধরনের স্কিল সেট অ্যাচিভ করা যেতে পারে। So now you have to focus on these things. Other than that, you can read some books, some classics, যেমন তোমাদের সিলেবাসে নাই কিন্তু ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টেক্সট, এগুলো পিডিএফ পাওয়া যায়, ট্রাই টু রিড দোজ। অথবা তুমি বাংলা সাহিত্যের কিছু বই পড়ো, আহমেদ সফর কিছু বই পড়ো, অথবা যাদের বিভূতি পড়া নাই বিভূতি পড়ো, শরৎ পড়ো, বা কন্টেম্পোরারি যারা রাইটার আছেন সমরেশ পড়ো। যাদের পড়া নাই সব বইয়ের পিডিএফ পাওয়া যায়। ইটস নট অ্যান এক্সকিউজ বলা যে স্যার আমি বই নিয়ে আসি নাই অথবা এখানে নাই, অথবা বলা যাবে না যে আমি স্ক্রিনের দিকে তাকায় থাকলে আমার মাথায় ব্যথা করে। হাউ ডু ইউ ইউজ ফেসবুক? ফেসবুকে তো দিনে 18 ঘন্টা থাকে বা 12 ঘন্টা 14 ঘন্টা থাকে। সো দিস ইজ নট অ্যান এক্সকিউজ যে আমার স্ক্রিনের সাথে অ্যাডাপ্টেশন হয় না, চোখে ব্যথা করে। নো নো নো, দ্যাটস নট রাইট, এটা বললে কাজ হবে না। সো ট্রাই টু রিড দিস বুকস, ঠিক আছে। আর যাদের লেখালেখি করার অভ্যাস আছে বাংলায় বা ইংরেজিতে, ট্রাই টু রাইট, ট্রাই টু প্রডিউস সামথিং। তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্যান্ডেমিকের মধ্যে বাসায় বসে আছি, এটা আমার সাইকোলজিতে ইম্প্যাক্ট ফেলবে না। I will be able to divert my attention into something that's productive, something that um, will help me in the future in shaping my career. হ্যাঁ, বলো। ইউটিউবে কিছু কোর্স আছে, ইউডেমির কিছু কোর্সের ফ্রি করার জন্য কিছু কুপন দিয়ে দেয়। এই কারণে ইউডেমির অনেক কোর্স আমরা ফ্রিতে করতে পারি। তারপর স্যার কোর্সেরা যা এখন আমাদের কোর্সেরা স্যার এই মাসের 31 তারিখ পর্যন্ত মানে ম্যাক্সিমাম কোর্সগুলাই ঋতু কথা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না, কথা বলো বোঝা যাচ্ছে না। I think I have got your issue। সেটা হচ্ছে কোর্সেরাতে যেটা হয়েছে সেটা হলো ইউনিভার্সিটিগুলোর অ্যাফিলিয়েশনে অনেক কোর্সকে ফ্রি করে দেওয়া হয়েছে। বরিশাল ইউনিভার্সিটির যেমন আমাদের সালমান আছে আর কি, সালমান হচ্ছে সালমান কোন ডিপার্টমেন্ট? জিওলজি সম্ভবত, জিওলজি মাইনিং। সালমান যেটা করেছে ওর সাথে একটা ইন্টারাকশন হয়েছিল কোর্সে, সো ওর মাধ্যমে এখন বরিশাল ইউনিভার্সিটির টিচাররা, সরি টিচার বলছি, বরিশাল ইউনিভার্সিটির যে কেউ ছাত্ররা, প্রাক্তন ছাত্র সবাই কিন্তু চাইলে ফ্রি কোর্স করতে পারছে। সো কোর্সেরা থেকে এখন ফ্রি কোর্স করা সম্ভব। ইউডেমিতে অনেকগুলো কোর্সের ফি কে লোয়ার করে ফেলা হয়েছে। আগে যেখানে $80 $100 ছিল, এখন সেখানে $12-15। অনেক ক্ষেত্রে এটাকে জিরো করে ফেলা হয়েছে। এই ধরনের কোর্সগুলো কিন্তু আমরা করতে পারি।
ঠিক আছে। ইউডেমিতে একদম ইউডেমির মানে ইন্টেন্সিভ, ইউডেমিতে যে কোর্সগুলোকে অফার করা হয় সেগুলো খুবই ইন্টেন্সিভ। এই কোর্সগুলো হচ্ছে খুবই রিলেভেন্ট ফর দ্য জব মার্কেটে। যেমন আমি উদাহরণ দিই, আমি কিছুদিন আগে কোর্সেরাতে একটা কোর্স করলাম, সেটার নাম হচ্ছে ডিজিটাল হিউম্যানিটিস। এটা হচ্ছে আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে যায়। মানে আমাদের তো আসলে রিসার্চ করতে হয়, রিসার্চ হচ্ছে আমাদের জবের একটা রিকোয়ারমেন্ট। সো আমি আসলে ট্রেডিশনাল লিটারেচারে খুব একটা আগ্রহী না রিসার্চের ব্যাপারে। সো হোয়াট আই ডু ইজ আমি একটু মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজ এর দিকে যাই। সো এরকম একটা ইমার্জিং ফিল্ডের নাম হচ্ছে ডিজিটাল হিউম্যানিটিস। ডিজিটাল হিউম্যানিটিস যেটা নিয়ে কাজ করে সেটা হলো পেডাগজি নিয়ে কাজ করে, একটা কর্পাস তৈরি করা। তারপরে হচ্ছে ডিজিটাল হিউম্যানিটিস এর অ্যাসপেক্টস এর মধ্যে নিউ মিডিয়া আসে, ফর এক্সাম্পল ফেসবুক অ্যাক্টিভিজম, বর্তমান সময়ে রেডিকাল কিছু অ্যাক্টিভিজম হচ্ছে আর কি। তো এগুলা কেন হচ্ছে, কারণ কি, এই এটার সোশ্যাল ইম্প্যাক্ট কি করছে, এই জিনিসগুলো সবকিছু স্টাডি করা, সেটা হলো নিউ মিডিয়ার কাজ। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনের মাধ্যমে হয়, নিউ মিডিয়া কিভাবে ইম্প্যাক্ট ফেলে আর কি। সো এই সবগুলোর স্টাডি করা আবার তোমার ডিজিটাল হিউম্যানিটিস এর মধ্যে পড়ে। সো এই ডিজিটাল হিউম্যানিটিস একটা নতুন এরিয়া অফ ডিসিপ্লিন, একটা নতুন ডিসিপ্লিন আর কি, সেটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি পাচ্ছে। So what I did was to take a course on digital humanities from Coursera, এবং এই কোর্সটা ডিজাইন করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। ওকে, দ্যাটস হোয়াট আই ডিড। তো এই ধরনের কোর্স দেখা গেছে তোমরা কেউ কেউ যদি জেন্ডারে আগ্রহী হও, জেন্ডার স্টাডিজ এর কোর্স করতে পারো। তোমরা যদি কেউ দেখা গেছে এনশিয়েন্ট লিটারেচার নিয়ে কাজ করতে চাও, ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে কাজ করতে চাও, কোর্সেরাতে কোর্স আছে। তুমি গ্রিক লিটারেচার নিয়ে কাজ করতে চাও, গ্রিক মিথোলজি নিয়ে কাজ করতে চাও, ইন্ডিয়ান লিটারেচার নিয়ে কাজ করতে চাও, সেই ধরনের বিভিন্ন কোর্স কোর্সেরাতে করা সম্ভব। ইউডেমির কোর্সগুলো হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, ইউডেমিটা হচ্ছে বেশি প্রফেশনাল ফোকাসড। কিন্তু কোর্সেরা বা এডেক্স এরা হলো যে কোর্সগুলো আর কি মানে শুধুমাত্র স্কিল বেসড না, ওদের কোর্সগুলো একাডেমিক। সো তোমাকে এই ধরনের প্ল্যাটফর্ম খুঁজে যে কোর্সটা তোমার জন্য রেলেভেন্ট, ইউ ক্যান টেক দ্যাট কোর্স, দ্যাট স্পেসিফিক কোর্স, এন্ড ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ ইন দ্য লং রান। সিভিতে অ্যাড করা যাবে, স্কিলটা ডেমনস্ট্রেশন হবে, জব মার্কেটে তুমি একটা আপার হ্যান্ড পাবে। You know that will happen. Anybody else? আর কেউ কিছু বলতে চাও কিনা? অথবা do you have any question? কারো প্রশ্ন থাকলে you can ask. স্যার একটু ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে কোশ্চেনটা। It's fine. Go ahead. স্যার ওই যে আপনি গত সেমিস্টারে বোধহয় আমাদের পড়াবার সময় একটা নাম বলেছিলেন বইয়ের, ফ্রেডরিক ডগলাসের লেখা খুব সম্ভবত, মানে তার হচ্ছে জীবন কাহিনী। স্যার এটা বোধহয় আপনি ওই যে ওই অ্যাডভেঞ্চার অফ হাগলবেরি ফিন পড়াবার সময়, মানে লাস্ট সেমিস্টারে পড়াবার সময়। তো স্যার ওইটা আসলে আমাদের জন্য আর কি কতটুকু দরকার কি পড়া, স্যার ওইটা কি পড়বো কিনা আমরা? আচ্ছা আচ্ছা, এটা মানে আমেরিকান লিটারেচারের ওই এপিসোডটা তো শেষ। তুমি যদি আমেরিকান লিটারেচার নিয়ে ফার্দার কাজ করতে চাও, আমেরিকান কালচার নিয়ে, আমেরিকান স্টাডিজ নিয়ে আগ্রহ থাকে, ইউ ক্যান গো অ্যাহেড। বাট ফ্রেডরিক ডগলাস এখন না পড়লেও চলবে। আই থিংক তোমাদের যেহেতু আমেরিকান লিটারেচারই আছে, 503 কোর্সে আমেরিকান লিটারেচার কোর্স আছে, সো বেটার হচ্ছে ওই টেক্সটগুলো এখন পড়ে ফেলা আর কি। এবং সেখানে যদি মনে হয় ফ্রেডরিক ডগলাস রিলেভেন্ট হবে, দেন ইউ ক্যান স্টাডি, বাট দ্যাটস নট এ রিকোয়ারমেন্ট। তার চেয়ে বরং তুমি আমেরিকান লিটারেচার ওভারঅল কিছু বই পড়তে পারো। স্যার ওই যে আপনি নেক্সট আমরা যেটা শুনেছিলাম আপনি হচ্ছে কোর্স চেঞ্জ করেছেন স্যার, আমি চেঞ্জ করি, দ্বিতীয় এটা আমি চেঞ্জ করিনি, এটা ডিপার্টমেন্ট। মানে যে সরি স্যার, মানে কি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে চেঞ্জ করা হয়েছে বা সর্বসম্মতিক্রমে ওইভাবে ঠিক না। যাই হোক স্যার, তো আপনি আমাদের আসলে টেক্সট থেকে আসলে কি পড়ার জন্য রিকমেন্ড করেন স্যার? আজকে আমি ভাবছিলাম এই আলাপটা নন একাডেমিক, ওকে স্যার, ওকে স্যার, বাট স্টিল ওকে স্যার। যেহেতু কোশ্চেন আসলো আর কি, সেটা হচ্ছে আমি পোস্ট কলোনিয়াল লিটারেচার পড়াবো আর কি। সো আই উইল ট্রাই টু কভার লিটারারি ওয়ার্কস ফ্রম ইন্ডিয়া। ফর এক্সাম্পল আমরা এখানে ইয়া পড়বো, সালমান রুশদি পড়বো আর কি। কি কি আছে আমার ঠিক মনেও নাই, সিলেবাসটা নতুন তো। আমরা হচ্ছে যে কটা টেক্সট রিকোয়ারমেন্ট আছে, আমি বোধহয় ঋতুকে বলেছিলাম যে এই টেক্সটগুলো কভার করবো। আমি তো গ্রুপে এটা আপলোড করে দিব। সমস্যা নেই স্যার, ইটস ওকে স্যার। চিলড্রেন আছে স্যার, ঠিক আছে, মানে ঋতুর কথা শোনা যাচ্ছে না। একাডেমিক আলাপ থাক, আমি এটা দিয়ে দিব না এবং বইগুলো আপলোড করে দিব। তোমাদের যারা আমার কোর্সে এনরোল করেছো আর কি, what you have to do is টেক্সটগুলো একটু পড়ে ফেললে ভালো হবে, তাহলে মানে এই সেমিস্টারটা শর্ট হবে তো,
ইউনিভার্সিটি খুললেও দেখা যাবে 3-4 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, আমরা কম সময় পাবো। এই জন্য যদি টেক্সটগুলো পড়া থাকে তাহলে জাস্ট থিমেটিক আলাপ করে কোর্স শেষ করে দেওয়া যাবে। So now do you have any other question? আর কার কোনো অন্য জিজ্ঞাসা আছে কিনা? স্যার বকা দিবেন, একটা কোশ্চেন করব স্যার। That's fine. বলুন। স্যার স্যার খুবই মানে আপনার কাছে অফেন্সিভ মনে হতে পারে স্যার, আপনি কি এখন বাসায় আছেন স্যার? বাসায়। বাসায় বলতে স্যার আপনার বাড়িতে স্যার, যেখানে আপনার বাবা মা থাকে। আমি আসলে গ্রামে ছিলাম। মানে আপনার বোন আপনার কাছে নাই স্যার, এটাই শুধু জানতে চাচ্ছিলাম। আমার বোন আছে এখানে। স্যার আমাদের সাথে কি ইন্ট্রোডিউস করানো সম্ভব এই জন্য স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার। I don't think. স্যার ইটস ওকে, আপনি না হলে ইটস ওকে। Okay, I will introduce her in later sessions. Our session হবে আর কি। ওকে স্যার, ওকে স্যার। I'm not sure what she is doing right now. বাসায় আছে। ওকে স্যার, ইটস ওকে Maybe স্যার। I will ask her to join sometime. থ্যাঙ্কস স্যার। Okay. So, স্যার একটা বিষয় বলার ছিল। হ্যাঁ, মেহেদি বলো। স্যার আমি হাসান, কিন্তু এই জায়গায় তো ফেসবুকের এটা মানে ওই সেটা Okay. স্যার সেটা হচ্ছে মানে কেউ যদি গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে মানে ফ্রি কোর্স করতে চায়, সেক্ষেত্রে সরকারিভাবে সার্টিফিকেট এবং স্মার্ট কার্ডও দেওয়া হবে। সেক্ষেত্রে সে রেজিস্ট্রেশন করতে পারে, আমি লিংক দিয়ে দেবো মানে যদি কেউ করতে চায় আমাদের এখানে। That would be great. এবং সরকারিভাবে করানো হচ্ছে মানে ট্রেনার যারা আছেন ওনারা নিশ্চয়ই খুবই এক্সপার্ট। হ্যাঁ, তারপরে তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে মার্কেট প্লেসে আর্ন না করা পর্যন্ত তারা মানে তাদের স্যালারিটা পাবে না, এরকম একটা বিষয় আছে। মার্কেট প্লেস বলতে কোন কোন মার্কেট প্লেস ওর প্রায়োরিটাইজ করে? এটা হচ্ছে ফ্রিল্যান্সার, তারপর ফাইবার, এই দুইটা নিয়ে আপাতত কাজ করতেছে। ফ্রিল্যান্সার নিয়ে বেশি কাজ করতেছে কন্টেস্টের। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ফ্রিল্যান্সার একটু বেশি। আমি আসলে আমি কাজ করতাম আপওয়ার্কে, এখন আপওয়ার্ক হয়ে গেছে আর কি। সো আগে এটা ছিল ওডেস্ক, তার আগে ইল্যান্সে কাজ করতাম। সো ইল্যান্স আর ওডেস্ক মার্চে আপওয়ার্ক হয়ে গেছে। এর পাশাপাশি আমি কাজ করতাম peopleperhour.com এ। peopleperhour.com ভালো আর কি, peopleperhour.com বেশ ভালো। ওটা ব্রিটিশ। স্যার এগুলো যদি একটা লিস্ট দিয়ে দিতেন মানে ভালো হতো, মানে কোনটা বেটার হবে আর কি। ফ্রিল্যান্সার মানে অনেক কন্টেস্ট তো মানে মানে খারাপ লাগে মানে যখন উইন হয় অন্য কেউ মানে কাছাকাছি যায়, 5 স্টার পাওয়ার পর সমস্যা হয়, এই জন্য অনেক সময় আসলে হয়ে যায় ডিসকারেজ। এখানে আমি একটা ব্যাপার বলে নিই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার হওয়াটা ইট ডিপেন্ডস অন দ্য লেভেল অফ ডেডিকেশন এন্ড পেশেন্স ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি পেশেন্ট। আমি কিছু অভিজ্ঞতা বলি। আই ওয়াজ এ কন্টেন্ট রাইটার, সো লেটার অন আই লার্নড এসইও, আই লার্নড ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট ঠিক না, ডেভেলপমেন্ট আসলে সে অর্থে করিনি। সো আই লার্নড হাউ টু ডিজাইন ওয়েবসাইটস। তারপরে গ্রাফিক্স ডিজাইনিং এর বেসিক কিছু স্কিল জানা আছে। So what I did actually was I struggled. For example, um, I started, doing freelancing back in 2011. 2010 শেষ থেকে 2011 শুরুর দিকে. So I had to wait for about, সেই সময় competition ছিল না, but still I had to wait for about um, 1.5 months to get my first project. Then I got the project. I did it. It was an $18 project, very small project, very low pay because I wanted to, get some good feedback. So what happened was I finished my work, but the employer simply disappeared. He paid me, but he disappeared. So I didn't take his project because I needed the money, because $18 is nothing, but I needed the feedback from him. ইয়েস, রিভিউটা দরকার ছিল। Yes, and he just disappeared. So that's how I started my journey. I was so patient. I was so dedicated. I didn't stop. So first month আমার $18 earn হলো. The following month I got another project. এটা বোধহয় $28 ছিল। এইভাবে হচ্ছে বাড়তে থাকলো আর কি। এর পরের মাসে আর্ন করলাম প্রায় $112। তারপরে চলে গেল more than $300, এবং এক মাসে আমার I earned like $1,200 এমন আছে আর কি। So think about that. I was quite successful as a freelancer. Then I gave up. I stopped freelancing, even though it was good paying, because আমার কাছে মনে হয়েছিল যে since my results are not bad, since I'm one of the toppers from my class,
So I can probably, go somewhere. I can probably contribute more for the people of our country than simply working for someone who lives abroad. So এই ধারণা থেকে পরবর্তীতে ফ্রিল্যান্সিং থেকে চলে আসা আর কি কমিয়ে দেয়। কিন্তু সমাজ বাস্তবতা আসলে সবার জন্য কিন্তু একরকম না। আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে ইট নিডস some degree of dedication, some degree of passion for work, some degree of patience, some degree of skill sets. এই জন্য নিজেকে চ্যালেঞ্জের মধ্যে ফেলা আর কি, যে আমি পৃথিবীর সব দেশের থেকে লোকজন বিড করছে একটা জবে, সেখানে আমি বিড করে জবটা পেলাম, ঠিকভাবে শেষ করতে পারলাম। এই যে চ্যালেঞ্জটা নেয়ার মানসিকতা, it will prepare you for doing everything in your life, taking big decisions. So আমি মনে করি যাদের আগ্রহ আছে, you can focus on developing your skills, এবং যে মার্কেট প্লেস গুলো আছে ফ্রিল্যান্সার ভালো, ফ্রিল্যান্সারে যদিও বেশি কম্পিটিটিভ, ফাইবার একটু ডিফারেন্ট প্ল্যাটফর্মটা, বাট ফাইবার ইজ গুড, অথবা আপওয়ার্ক বা পিপল পার আওয়ার বা এই ধরনের যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো আছে সেখানে যদি কাজ করতে আগ্রহী হও, you are I mean you're gonna be earning a lot of money if you can succeed. আরেকটা হতে পারে, since I was involved in these kinds of things, so if you want to get your profile checked, for example profile completeness কতটুকু আছে, প্রোফাইলটা কতটুকু চমকপ্রদ লাগছে, এমপ্লয়ার কেন আমার প্রতি আগ্রহী হবে, এই ধরনের জিনিসগুলো যদি মনে করো যে you want to get these things checked by me, once you complete your profiles, I'm fine with that. Just send me the link. I'm available on Facebook Messenger, or you can just send me an email. মানে if you feel like that you want to get your profile checked by me, যদি আগ্রহী হও স্কিল ডেভেলপমেন্টের উপরে, যে আমি কাজ করতে চাই, you are always welcome. ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, সো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আর কি। আর আমি এই ভিডিওটা তোমাদের গ্রুপে আপলোড করে দেবো, সো দ্যাট others can see as well what I was saying, because আমি যা বলেছি এই জিনিসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমি যা বলেছি মানে আমাদের ডিসকাশনে যা উঠে এসেছে, it was not obviously a one-sided recorded message, rather we had an engaging discussion. So তাহলে মানে যেহেতু প্রায় 90 মিনিটের মতো হয়ে গেছে আর কি, now we're gonna end our discussion, but তার আগে কেউ কিছু বলতে চাও কিনা? স্যার আমাদের কম্পিউটারে ডেভেলপ করার জন্য বেসিক স্কিলের ভিতরে মানে আবার একটু বলবেন স্যার, মানে কোন কোন ব্যাপারগুলো হচ্ছে ডেভেলপ করা দরকার, সবগুলো আসলে খেয়াল করে নিছেন। বুঝতে পেরেছি। আমি কয়েকটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের দিকে প্রায়োরিটাইজ করেছি। প্রথমত মাইক্রোসফট অফিস, এর মধ্যে আছে ওয়ার্ড, এর মধ্যে আছে এক্সেল, এর মধ্যে আছে পাওয়ার পয়েন্ট। তুমি যদি আরো মাইক্রোসফট আরো কিছু শিখতে চাও, ফর এক্সাম্পল, ওকে ফাইন, মানে লেটস স্টিক টু দ্য 3 রাইট নাও। এর বাইরে আসতে পারে হচ্ছে তোমার কি বলে অ্যাডোবির যেই দুটা বেশ পপুলার সফটওয়্যার অ্যাপ্লিকেশন আছে, ফটোশপ আসতে পারে, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর, 5 টাকা। এর বাইরে তুমি ভিডিও এডিটিং শিখতে পারো, বাট ইটস ডিপেন্ডেন্ট অন তুমি শিখবা কিনা। সো উইন্ডোজ যদি ইউজ করো, কম্পিউটারে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার ইনস্টল করতে পারো, ফিল্মোরা আছে, এরকম বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, সেগুলো থেকে শিখতে পারো, মোবাইলে শিখতে পারো। যাদের ল্যাপটপ নেই তারা মোবাইল থেকে শিখতে পারে। এটা হচ্ছে কম্পিউটার লিটারেসির মধ্যে পড়ে। শুধুমাত্র এই যে 5টা 6টা আমি বললাম, এগুলাই কিন্তু কম্পিউটার লিটারেসি না, এটা ডিপেন্ড করবে আসলে আমি কোন কোন জিনিস শিখতে চাই তার উপরে। তো এখন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, সেটা হলো হাউ টু ইউজ জুম প্রপারলি। ঠিক আছে, এই যে জুম যেটা দিয়ে আমরা এখন কথা বলছি, এই জুমটা কিভাবে ইউজ করতে হয় আমি যদি না জানি, হাউ ক্যান আই পার্টিসিপেট ইন অনলাইন ক্লাসেস? এটা কিন্তু লিটারেসির মধ্যে পড়ে। যারা জুম ঠিকভাবে ইউজ করতে পারে না তারা বুঝবে না কিভাবে অনলাইন ক্লাস করতে হয়। আর যে শিক্ষক জুম ইউজ করতে পারেন না উনি অনলাইনে ক্লাস নিতে চাবেন না, এটা স্বাভাবিক ব্যাপার, রাইট? সো এই জিনিসগুলোকে আসলে শিখতে হবে যে আমার কোন অ্যাপ্লিকেশন গুলা কাজে লাগে, সেইগুলাতে আমি একরকম লিটারেসি ডেভেলপ করবো। দ্যাটস ভেরি হার্ড। আর এর বাইরে হচ্ছে আমি যেটা বলেছি, কোর্সেরা বা এডেক্স বা অন্যান্য যে ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, সেখানে থেকে শিখতে গেলে কিন্তু এই কোনো অ্যাপ্লিকেশন দরকার হবে না, এগুলো ব্রাউজার থেকে করা যায়। So I think that addresses Tuba's question. আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? নাই।
আম, Go ahead. স্যার আর একটা জিজ্ঞাসা ছিল স্যার, বুঝতে পারতেছি না করবো কিনা। স্যার ওই তাও গত সেমিস্টার নিয়ে স্যার, গত সেমিস্টারে হচ্ছে ক্লাসে আপনি যখন আমাদের পড়াচ্ছিলেন হুম। উইলহেলম ওর এইটা জাস্ট আই ক্যান রিমেম্বার স্যার, ওই সময় হচ্ছে আপনি শেয়ার মার্কেটের কথা একটু বলছিলেন স্যার, ওইটা ক্লিয়ার ছিল না ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, বুঝতে মানে পেরেছি। আমি ক্লিয়ার হতে পারিনি পার্সোনালি, আপনি হয়তো বলেছেন ভালো করে স্যার, যদি আর একটু বলতেন। স্টক মার্কেট ইজ এ ট্রিকি থিংস, আই মিন ইটস মোর লাইক গ্যাম্বলিং। বাংলাদেশের স্টক মার্কেট হচ্ছে খুব বাজে একটা জায়গা। সো স্টক মার্কেট নিয়ে যদি পড়াশোনা করো তাইলে করতে পারো আর কি, মানে you can invest in stock market, but there is a very high degree of possibility that your money will be gone. So stock market যেভাবে কাজ করে এটা নিয়ে জানতে পারো। স্টক মার্কেট হচ্ছে, I think it is a detailed discussion, যে একটা কোম্পানি যখন লিস্টেড হয় তাদের যেই মার্কেট শেয়ার যেটা তারা স্টক মার্কেটে ছেড়ে দেয় আর কি, সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে প্রাইসটা আপ বা ডাউন হয় আর কি। ফর এক্সাম্পল ফেসবুক নিয়ে কিছু ঝামেলা চলতেছে, ফেসবুকের উদাহরণ দিই, যে ফেসবুক এর অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম থেকে কয়েকটা কোম্পানি দে হ্যাভ উইথড্রন দেমসেলভস। সো এই নিউজটার কারণে কিন্তু ফেসবুকের স্টক প্রাইস প্রায় 6-7% ফল করেছিল। এই ধরনের অনেক ফ্যাক্টর থাকে, তার উপরে ডিপেন্ড করে একটা কোম্পানির যেই শেয়ার থাকে, শেয়ারের ছোট ইউনিট থাকে আর কি, এই ইউনিটের প্রাইস বাড়ে বা কমে। এটা ঘটতে পারে অনেকগুলো ফ্যাক্টর উপর। এই ফ্যাক্টর প্রেডিক্ট করতে পারাটাই হচ্ছে মানে স্টক মার্কেটে প্রফিট করার একটা মূল মন্ত্র, যে এই এই ফ্যাক্টর এখন এটা ঘটতেছে, তাহলে এটার ইম্প্যাক্টটা হচ্ছে এরকম হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো পাট, যে বাংলাদেশে যে মানে পাটের যে ইয়াগুলো আছে, মানে জুট প্রসেসিং যে মিলস গুলো আছে, মিলস গুলো কিন্তু সরকার বন্ধ করে দিবে। তাহলে স্বভাবতই পাট ভিত্তিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাদের শেয়ারের দাম কিন্তু এখন একদম কোলাপস করবে, একদম কমে যাবে, রাইট? ব্যাপারটা এরকম। যেমন ধরো এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ইয়াগুলো আছে, কোম্পানিগুলো আছে যাদের স্টক শেয়ার মার্কেট আছে, এখন যেহেতু গার্মেন্টস এর ব্যবসা এখন বাজে অবস্থায় চলে যাবে আর কি, আলটিমেটলি ইটস ইনএভিটেবল যে তাদের মার্কেট প্রাইস কিন্তু এখন ফল করবে, রাইট? ব্যাপারটা এরকম যে এই ইস্যুগুলোকে যে যতটুকু গ্রাস করতে পারবে, প্রেডিক্টেবিলিটি যে যতটুকু আনতে পারবে, প্রেডিক্ট করতে পারবে অ্যাকুরেটলি মার্কেট নিয়ে, তার হচ্ছে স্টক মার্কেটে প্রফিট করার পসিবিলিটি তত বেড়ে যাবে। কিন্তু বাংলাদেশে গ্যামলিং হয় প্রচুর, এই জন্য জানার উপায় নেই যে আসলে এই প্রেডিকশন গুলো কাজে দেবে কিনা। অনেক সময় প্রেডিকশন ভুল হয় আর কি, বিকজ গ্যামলিং হয় প্রচুর বাংলাদেশে, কিছু মানুষ নিয়ন্ত্রণ করে। এই জন্য আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো স্টক মার্কেট ইজ ভেরি রিস্কি, আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড স্টক মার্কেট প্রপারলি, ডোন্ট ইনভেস্ট ইউর মানি। আর এই বয়সে ইনভেস্ট না করে ভালো। সো আরেকটু যখন নিজের ক্যাপিটাল থাকবে দেন ইউ ক্যান থিংক অ্যাবাউট। রাইট নাও ট্রাই টু লার্ন সাম স্কিলস। এবং যদি অনলাইন মার্কেট প্লেসে কেউ কাজ করতে চাও, ট্রাই ফর দ্যাট, এটা কাজে দিবে। কারণ হচ্ছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান যারা দেখা যায় আমেরিকার যে প্রতিষ্ঠানগুলো হায়ার করে আর কি, বা যারা হায়ার করে দেখা যায় এখন হয়তো ছোট ব্যবসা বা বড় ব্যবসা যাই হোক, ওরা কিন্তু এখন এমপ্লয়ি ছাঁটাইয়ের দিকে যাচ্ছে, অর্থাৎ লোকজন কমাচ্ছে, কিন্তু কাজগুলা কিন্তু অ্যাচিভ করে নিতে হবে। আমি একটু উদাহরণ দিই, যেমন আমি এর আগে একটা স্কুলের, আমেরিকার একটা স্কুলের ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট লিখে দিলাম, ঠিক আছে? তাহলে আমি বাংলাদেশে দেখে কিন্তু আমাকে ওরা হয়তো একজন আমেরিকানকে দিয়ে লেখাইলে যে টাকাটা পে করতো তার 1/10 অ্যামাউন্ট দিয়ে আমাকে দিয়ে লেখাই নিল। কোয়ালিটি কিন্তু হেরফের মানে, বিকজ ইট ওয়াজ প্রফেশনাল রাইটার। সো যেটা বলতে যাচ্ছি যে ফ্রিল্যান্সিং এর একটা কিন্তু বড় এখন একটা মানে পোস্ট কোভিড সিচুয়েশনে যেহেতু প্রতিষ্ঠানগুলো এমপ্লয়ি ছাঁটাইয়ের দিকে মনোযোগ দিবে, সেই জন্য এই যে ফ্রিল্যান্সিং মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু শাইন করবে। ফ্রিল্যান্সিং মার্কেট একটা একটা মাল্টি-বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশে। মার্ক মাই ওয়ার্ড, উইদিন লাইক 2 or 3 years এটা দেখতে পাবো। এই জন্য এখন যারা স্কিল ডেভেলপ করতে পারো, তুমি কিন্তু ফ্রিল্যান্সিং এর সাথে নিজেকে যদি জড়াইতে পারো, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক ফুল টাইম। কাজের পাশাপাশি ছোট ছোট কিছু প্রজেক্ট নিয়ে হয়তো মাসে $200-300 যদি আর্ন হয়, that will be adequate for you. So now you can focus on এই কাজগুলো করতে পারো। So
আর কারো কোনো জিজ্ঞাসা আছে কি? নাই। তাইলে we will end our discussion here. আরেকটা যেটা বলি সেটা হচ্ছে, so what do you think? আমরা কি অনলাইন ক্লাসের দিকে যাব কিনা যদি বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশনা আসে? Maybe we can have some introductory classes on post-colonial literature, কিছু colonial term নিয়ে কথা বলবো, টেক্সট গুলো নিয়ে একটা ইন্ট্রোডাকশন দেওয়া যেতে পারে। So what do you think? যারা আছো তাদের ওপিনিয়ন এখানে নিয়ে আসলে লাভ নাই, বিকজ ইউ পিপল যদি স্যার ভার্সিটি থেকে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল থেকে যদি বলে যে ক্লাসগুলো নিতে হবে, তো ক্লাস তো নিতেই হবে স্যার। আর সেক্ষেত্রে সেটার কথা বলতেছি না, মানে আমার অনেক, হ্যাঁ জি স্যার বলেন। আমি সেটার কথা বলতেছি না। ইউনিভার্সিটি থেকে নির্দেশনা আসার সাথে আমি যেটা বলছি আমার প্রপোজালের কোনো সম্পর্ক নেই। আমি বলছি যে আমরা এখন কিছু একটা বা দুইটা ক্লাস নিয়ে দেখতে পারি কিনা যে এটা কতটুকু এফেক্টিভ হয় আর কি, যে আমরা আসলে শিখতে পারছি কিনা। সেক্ষেত্রে আমার মানে আমি ঠিক আছে মানে করতে পারেন, মানে আমি যেহেতু ক্লাস করি সেহেতু এটা সমস্যা নেই স্যার। আমারও সমস্যা নেই স্যার। সেটাই বলছি যে আমাদের এখানে যে কয়জন আছে এখন তাদের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে আসলে লাভ নাই, বিকজ তোমরা এখানে আসতে পারছো মানে ইউ আর কেপেবল অফ জয়নিং অনলাইন ক্লাসেস। যারা পারছে না তাদের পক্ষে ওপিনিয়ন দেওয়াটাও কিন্তু সম্ভব না। বিষয়টা হচ্ছে এটা আমি এখন ওপিনিয়ন চাইতেছি, এটার ঝামেলাটা হবে মূলত মেথডোলজিক্যাল ঝামেলা। আমি অনলাইনে ওপিনিয়ন চাচ্ছি তাদের যারা অনলাইনে নাই, which is counterproductive. তাই না? তারপর ছোট হাফ অ্যান আওয়ারের একটা সেশন করে আমরা দেখতে পারি এটা থেকে কি ধরনের রেসপন্স পাই। সো তাহলে আমি আজকে না, হয়তো নেক্সট উইকে, অর্থাৎ স্যাটারডে বা সানডেতে কোন একটা সময় যে আমি একটা সময় দেব, মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো একটা ডিসকাশন সেশন হবে, যেখানে আমরা কন্টিনেন্টাল বলছি পোস্ট কলোনিয়াল লিটারেচারের কিছু বেসিক্স নিয়ে কথা বলবো। আর আজকের এই রেকর্ডেড সেশনটা আমি গ্রুপে দিয়ে দিব, so যারা participate করে নাই, so that they can watch the video and they can have some of the ideas that I shared, we discussed. So that will be, I think, all for today. যেহেতু আর কিছু বলার নাই, see you probably next week. আর আরেকটা হচ্ছে যারা আমার কোর্সে এনরোলড না, অর্থাৎ যারা হয়তো লিঙ্গুইস্টিক্স এর প্রেমাকে দেখতে পাচ্ছি, so you, I mean, I'm not addressing to her, but anybody from your class can participate in the classes. It's fine. So that's all for today. শেষে তাহলে একটু সামারাইজ করি। ফার্স্ট, try to increase your linguistic skill ইংলিশে, যেই টেক্সটগুলো পড়া হয় না সেগুলো একটু কভার আপ করো। সেকেন্ড হচ্ছে কম্পিউটার লিটারেসি বাড়াও। থার্ড হচ্ছে স্কিল সেট ডেভেলপমেন্টের দিকে নজর। আর আগে যেটা বলেছিলাম তার মধ্যে ছিল কোভিড পরিস্থিতি নিয়ে, stay at home, don't go out unless necessary. If you have to go out, wear a mask. Surgical mask is good. Wash your hands very frequently. Don't touch your face. Use a sanitizer, hand sanitizer দিয়ে হ্যান্ড রাব করতে পারো যদি সাবান দিয়ে হাত ধোয়া সম্ভব না হয়। তার আগে বলছিলাম, কি নিয়ে বললাম প্রথমে? অনলাইন ক্লাস নিয়ে। অনলাইন ক্লাসের নির্দেশনা না আসা পর্যন্ত ফুল সুইং শুরু হবে না। We will go for one or two experiments, যেখানে আমরা হয়তো একটা দুটো ক্লাস নিয়ে দেখবো যে রেসপন্সটা কেমন আসে। So that's pretty much the thing that I try to cover আজকে আর কি। So এর বাইরে কারো কিছু যদি যোগ করার থাকে, you can share your idea. না হলে this will be the end for today. আর কারো কিছু? স্যার হ্যাঁ, মেহেদি বলো। স্যার সত্যি বলতে আজকের যে এই সেশনটা যোগ দিয়ে অলরেডি আমার হচ্ছে 500 MB ডাটা চলে গেছে। এখন কথা হচ্ছে এভাবে যদি আমরা প্রত্যেকটা ক্লাসে ডেইলি যদি 3টা ক্লাস হয় বা এভাবে, তাহলে তো আমাদের দেখা গেছে 1 ঘন্টা করেও যদি আমাদের এক একটা ক্লাসে অ্যাটেন্ড করতে হয়, তাহলে 3 ঘন্টা সময় যাবে। তো 3 ঘন্টা যদি আমাদের 1.5 GB ইন্টারনেট চলে যায়, তাহলে সেই খরচ তো বহন করা অনেকটা টাফ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে সময় নিউজে দেখলাম যে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের হচ্ছে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হতে পারে। এখন স্যার এইটা কতটুকু আসলে বাস্তবায়ন হতে পারে বলে
আমার যেটা মনে হয় বিশ্ববিদ্যালয়গুলো মানে ইউজিসি যেহেতু সরকারি কিছু ফান্ড চেয়েছে, টাকা চেয়েছে, সম্ভবত বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রদের খুবই কম দামে ইন্টারনেট প্যাকেজ দেবে। এটার ইনিশিয়েটিভটা আসবে খুব দ্রুতই। আর আমার একটা হ্যাঁ বলার স্যার, বিষয় এইটা মানে হলে ভালো হয়। মেহেদীর মানে মেহেদীর কথার পরিপ্রেক্ষিতে যে কথাটা বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আমরা অনেক সময় মেহেদী তো নথুল্লাবাদ থাকে, তো সেক্ষেত্রে বা সদর রোড থাকে, সেক্ষেত্রে ভার্সিটিতে যেতে কিন্তু 20 টাকার মতো বা 25 টাকার মতো খরচ হয়। তো দৈনিক সে টাকাও খরচ হবে না, মানে যেটা মনে হয় যে ইন্টারনেট প্যাক ইউজ করলে আমি যেমন 448 টাকায় হচ্ছে 30 জিবি 700 মিনিট ইউজ করি, 10 টাকা বা 14 টাকা 15 টাকা যায়। তো সেক্ষেত্রে ভাড়া এবং এই দুটো মিলিয়ে মানে সব মিলিয়ে মানে ঠিক আছে, ভার্সিটি খোলা থাকলে তো ওদের একটু খরচ হতো, মানে ভাড়া এরকম সব মিলিয়ে আর কি, এটা কোনো ব্যাপার মনে হয় না। এটা হয়তো মানে এটা ব্যাপার মনে হয় না, কিন্তু অনেকের কাছে মনে হতে পারে আরকি। তো ও যেটা আমি বলছে এই সেটা জন্যই লজিক্যাল। বললাম হ্যাঁ, যে কিন্তু আমাদের ভাড়াটা, যে আমরা যে ভাড়া দিয়ে আসি সেই এক্সপেন্ডিচারটাও তো আমাদের খরচ করতে হয় বুঝতে পেরেছি। সেক্ষেত্রে। কিন্তু আমার যেটা মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের অথরিটি হয়তো এমওইউ সাইন করবে বিভিন্ন টেলিফোন কোম্পানির সাথে আর কি। আচ্ছা, আমি যেটা করি সেটা হচ্ছে আমি টেলিটকের ইন্টারনেট ইউজ করি, ইটস প্রিটি চিপ, বেশ মানে কম খরচে প্যাকেজ পাওয়া যায়। কিন্তু বাসায় ওয়াইফাই আছে, ওয়াইফাই যখন থাকে না তখন আর কি। সো আমি যেটা বললাম সেটা হচ্ছে ইন্টারনেট প্যাকেজের দাম হয়তো কমাবে স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি আর কি। সেটার জন্য একটা নিশ্চিত পদ্ধতি তৈরি হবে আর কি। ইউজিসি থেকে এটা নিয়ে কাজ করছে, দেখা যাক কতটুকু হয়। আর আরেকটা কি প্রশ্ন ছিল? আরেকটা প্রশ্ন ছিল কি? নাই। So I think that addressed all the questions, all the discussion. The discussion covers all the ideas that I wanted to share. So তাইলে আর কি নেক্সট উইক তাহলে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যত্ন নাও। থ্যাংক ইউ স্যার। আসলে এই ওয়ের সেশনটা মাস্ক। অনেক দরকার ছিল স্যার, আমরা আসলে একদমই মানে ইনঅ্যাক্টিভ হয়ে থাকার থেকে বেটার আমরা কিছু কিছু কথাবার্তা বললেও ভালো সবাই। সেটাই আর কি, যত্ন থাকো। আর সুস্থ থাকা মানে তুমি সুস্থ থাকো, মানে তোমার তুমি অসুস্থ হওয়ার মাধ্যমে যেন যারা বয়স্ক তারা অসুস্থ না হয়ে যায় আর কি। এই জন্য নিজে বাসায় থাকতে হবে, নিজেকে সেফ রাখতে হবে, যেন আমি অন্যদের মধ্যে এই ভাইরাসের ট্রান্সমিশন না ঘটে। ঠিক আছে? সো স্টে হেলদি এন্ড see you next week. Till then, bye bye. থ্যাংক ইউ স্যার।